ডাইভার্সিটি কাকে বলে তার একটা সংজ্ঞা আমি দিয়েছি নাকি দেই নাই? স্যার রেকর্ড করবেন না? হ্যাঁ, রেকর্ড শুরু হয়েছে। ডাইভার্সিটির 3টা প্রকারভেদ আছে, জেনেটিক, আর একটা হচ্ছে ইকোসিস্টেম, আর একটা হচ্ছে স্পিসিস ডাইভার্সিটি। জিনের কারণে যে ডাইভার্সিটি হয় সেটা জেনেটিক, পরিবেশের কারণে যে ডাইভার্সিটি হয় সেটা ইকোসিস্টেম, আর এক প্রজাতির সাথে আরেক প্রজাতির অথবা একই প্রজাতির ভেতরে এক সদস্যের সাথে আরেক সদস্যের যে ডাইভার্সিটি হয় সেটা হচ্ছে স্পিসিস ডাইভার্সিটি। স্পিসিস ডাইভার্সিটির তাহলে 2টা ধরন থাকে, একটা হচ্ছে অন্তঃপ্রজাতি আর একটা হচ্ছে আন্তঃপ্রজাতি। ইন্টার স্পিসিস আর ইন্ট্রা স্পিসিস, একই প্রজাতির ভেতরে ভিন্নতা থাকলে সেটা অন্ত বা ইন্ট্রা, এক প্রজাতির সাথে আরেক প্রজাতির ভিন্নতা থাকলে সেটা আন্ত। এগুলো নিয়ে কথা হয়েছে। এই ডাইভার্সিটি যদি আমরা বৈজ্ঞানিক উপায়ে আলোচনা করতে চাই তাহলে প্রাণীদের যে বিভিন্ন বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাদেরকে অনেকগুলো দলে ভাগ করে পড়াশোনা করতে হবে। একটা প্রতিষ্ঠান আছে ICN, সে বলে দিয়েছে কতগুলো দল তৈরি করো, তারপর প্রাণীদেরকে আলোচনা করো। সেই দলগুলো কি কি? সবচেয়ে বড় দলের নাম জগৎ, তারপরে পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এগুলো সবই এক একটা দলের নাম। সবচেয়ে ছোট দল হচ্ছে প্রজাতি। প্রজাতি কাদেরকে বলা হয়? যে সকল জীবের মধ্যে সবচেয়ে বেশি মিল আছে বাহ্যিক এবং অভ্যন্তরীণ ভাবে, যারা নিজেরা সফলভাবে যৌন জনন করে নতুন বংশধর তৈরি করতে পারে, সেই জীব সমষ্টিকে বলা হয় একটা প্রজাতি। আবারও বলি, বাহ্যিক এবং অভ্যন্তরীণ ভাবে সবচেয়ে বেশি মিল সম্পন্ন যে জীব নিজেরা যৌন জননের মাধ্যমে বংশ বৃদ্ধি করতে পারে তাদেরকে বলা হয় প্রজাতি। পৃথিবীতে লক্ষ লক্ষ প্রজাতির প্রাণী আছে, উদ্ভিদ আছে। এর মধ্যে যে সমস্ত প্রজাতির মধ্যে সবচেয়ে বেশি মিল পাওয়া যাবে তাদের নিয়ে তৈরি করা হবে গণ। এরকমের অনেকগুলো গণ পাওয়া যাবে। পৃথিবীর সকল প্রজাতি কোনো না কোনো গণের অন্তর্ভুক্ত। প্রজাতির চেয়ে গণের সংখ্যা কম হবে, কারণ একটা গণের অধীনে অনেকগুলো প্রজাতি থাকবে। তো এইভাবে অনেকগুলো গণ আছে। আবার অনেকগুলো গণের মধ্যে যে কয়েকটা গণের মধ্যে সবচেয়ে বেশি মিল থাকবে তাদের নিয়ে তৈরি হবে একটা গোত্র বা পরিবার। এরকম অনেকগুলো গোত্র বা পরিবার থাকবে, তার মধ্যে যে কয়টা গোত্রের মধ্যে সবচেয়ে বেশি মিল থাকবে তাদের নিয়ে বর্গ তৈরি করা হবে। এরকমের একাধিক বর্গ থাকবে। যে কয়েকটা বর্গের মধ্যে সবচেয়ে বেশি মিল থাকবে তাদের নিয়ে একটা শ্রেণী তৈরি করা হবে। এরকমের অনেক শ্রেণী থাকবে। যে কয়টা শ্রেণীর মধ্যে সবচেয়ে বেশি মিল আছে তাদের নিয়ে একটা পর্ব তৈরি করা হবে। আবার এরকম অনেকগুলো পর্বের মধ্যে যে পর্বগুলো, এবার সবগুলো পর্ব নিয়ে তৈরি হবে একটা জগৎ। তার মানে একটা জগতের অধীনে অনেকগুলো পর্ব, একটা পর্বের অধীনে অনেক শ্রেণী, একটা শ্রেণীর অধীনে অনেকগুলো বর্গ, একটা বর্গের অধীনে অনেকগুলো গোত্র, একটা গোত্রের অধীনে অনেকগুলো গণ। এরকম অসংখ্য গণ আছে, অনেকগুলো, এক একটা গণের আন্ডারে অনেকগুলো প্রজাতি। এই যে ধাপে ধাপে ভাগ করব প্রাণীদেরকে, এই সিস্টেমটাকে বলা হয় ক্লাসিফিকেশন। এবং এই সিস্টেমটা বাতলে দিয়েছে বিজ্ঞানী ICN, ইন্টারন্যাশনাল কমিশন অফ নোমেনক্লেচার। ওরা বলেছে যে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রাণীদেরকে এরকমের অন্তত 7টা দলে ভাগ করো। প্রত্যেকটা দলকে আলাদাভাবে বলা হয় ট্যাক্সা। জগৎ এটা একটা ট্যাক্সা, পর্ব এটাও ট্যাক্সা। প্রত্যেকটা ধাপ বা দলের নাম হচ্ছে ট্যাক্সা। এই জন্যই জীববিজ্ঞানের যে শাখায় এই ট্যাক্সা করার পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি মানে হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা। আর জীবদেরকে বিভিন্ন ট্যাক্সায় বিভক্ত করার পদ্ধতিকে বলা হয় ক্লাসিফিকেশন। জীবদেরকে বিভিন্ন ট্যাক্সায় বিভক্ত করার পদ্ধতিকে বলে ক্লাসিফিকেশন। আর প্রত্যেকটা ধাপ বা দল এর নাম হচ্ছে ট্যাক্সা। জীববিজ্ঞানের যে শাখায় ট্যাক্সা নিয়ে পড়াশোনা করা হয় তাকে বলে ট্যাক্সোনমি।
এই কনসেপ্টটা প্রথম দিয়েছেন বিজ্ঞানী লিনিয়াস। লিনিয়াস তার একটা বিখ্যাত বই সিস্টেমা নেচার, সিস্টেমা নেচার, সেই বইয়ের ভিতরে প্রথম এই কনসেপ্ট দিয়েছেন। এই জন্য লিনিয়াসকে বলা হয় শ্রেণীবিন্যাসের জনক, এবং এই 7টা ধাপ উনি প্রথম আবিষ্কার করেছেন। এই 7টা ধাপকে একসাথে বলা হয় লিনিয়ান হায়ারার্কি। লিনিয়ান হায়ারার্কি, হায়ারার্কি শব্দের অর্থ হচ্ছে HIE আছে বোধহয় একটা। হায়ারার্কি শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি বা ধাপ। যেহেতু এই ট্যাক্সাগুলোর অবস্থান সিঁড়ির মতো, সবচেয়ে নিচের ধাপ হচ্ছে প্রজাতি, তারপরে গণ, গোত্র, বর্গ, শ্রেণী, পর্ব, জগৎ। এই জন্য লিনিয়াস আবিষ্কৃত এই 7টা ধাপকে একসাথে বলা হয় লিনিয়ান হায়ারার্কি। ঠিক আছে। ICN এটার মূল অফিস হচ্ছে নিউজিল্যান্ডে, ইন্টারন্যাশনাল কমিশন অফ নোমেনক্লেচার। এটার আবার 2টা শাখা আছে, একটা হচ্ছে ICZN আর একটা হচ্ছে ICBN। ICZN যেটা, সেটা জুওলজিক্যাল নোমেনক্লেচার, প্রাণীদের নামকরণটা নিয়ন্ত্রণ করে, শ্রেণীবিন্যাসটা নিয়ন্ত্রণ করে। ICBN যেটা, সেটা বোটানিক্যাল, যেটা উদ্ভিদ আছে তাদের শ্রেণীবিন্যাসটা নিয়ন্ত্রণ করে। এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করতে চাই প্রিন্সিপালস অফ ক্লাসিফিকেশন। এটা কি আলোচনা হয়েছে আগের ক্লাসে? না স্যার। ঠিক আছে। প্রিন্সিপালস অফ ক্লাসিফিকেশন, যেটাকে বাংলায় বলা হয় শ্রেণীবিন্যাসের মূলনীতি। এটা আসলে কি? এটা হচ্ছে, ধরো একটা উদ্ভিদ বা প্রাণী তুমি যদি নতুন আবিষ্কার করো, তাহলে তার জন্য একটা ক্লাসিফিকেশন তৈরি করতে হবে। তা সে যদি একটা নতুন প্রাণী হয়, নতুন প্রজাতি হয়, তার জন্য তাকে একটা প্রজাতির নাম দিতে হবে। সে যে প্রজাতির মধ্যে অন্তর্ভুক্ত হবে, এরকমের কয়েকটা প্রজাতি নিয়ে যে গণ তৈরি করা আছে, সেই কোন গণের মধ্যে অন্তর্ভুক্ত হবে সেটা জানতে হবে। তার গোত্র, বর্গ, শ্রেণী, পর্ব সবকিছু খুঁজে বের করতে হবে। এই যে প্রক্রিয়াটা, একটা নতুন উদ্ভিদ বা প্রাণী প্রথম আবিষ্কার করলে কিভাবে তাকে শ্রেণীবিন্যাসের অন্তর্ভুক্ত করতে হয়, সেটাকে বলা হয় প্রিন্সিপালস অফ ক্লাসিফিকেশন। এটা কি বাংলায় বলা হয় শ্রেণীবিন্যাসের মূলনীতি। কয়েকটা ধাপে এই কাজ করতে হয়, কিভাবে আমরা সেটা এখন দেখব। এগুলোর আমি নোট দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে খালি প্রক্রিয়াটা দেখো। সেটা খেয়াল করো। সবার প্রথম যে কাজটা করতে হবে তার নাম হচ্ছে ক্যারেক্টারাইজেশন। ক্যারেক্টারাইজেশন মানে হচ্ছে, যে প্রাণীটাকে তুমি নতুন বলে মনে করছো, তার সমস্ত বৈশিষ্ট্যের ডাটা এন্ড ইনফরমেশন, এটা তোমাকে সংগ্রহ করতে হবে। ডাটা আর ইনফরমেশনের মধ্যে পার্থক্য কি? ইনফরমেশন হচ্ছে, কি বলবো, ল্যাঙ্গুইস্টিক ফর্মে স্টেটমেন্ট, আর ডাটা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু। তার ওজন, তার দৈর্ঘ্য, অথবা তার প্রস্থ, অথবা তার কি বলা যায়, যে সমস্ত সংখ্যাগত তথ্য তুমি সংগ্রহ করবা, সেটাকে বলে ডাটা। ডাটা বাংলায় বলা হয় উপাত্ত। ডাটা মানে উপাত্ত। আর ইনফরমেশন মানে তথ্য। তার সম্পর্কে যত তথ্য তুমি সংগ্রহ করতে পারো। সে কোথায় বসবাস করে, সে কি খাওয়া দাওয়া করে, সে কি ডিম পাড়ে নাকি সন্তান প্রসব করে, তার গায়ের রং কিরকম, সে কি ধরনের খাবার খায়, কি ধরনের বাসা তৈরি করে, যত তথ্য সম্ভব সেটা সংগ্রহ করবা। লাগলে ছবি আঁকবা, অথবা ছবি তুলবা, অথবা পারলে পুরো প্রাণীর কোনো একটা সাথে করে নিয়ে চলে আসবা, এসে তারপর তুমি পরবর্তী কাজ করবা। এই যে প্রথম যে কাজটা করা হয়, এটাকে বলে ডাটা এন্ড ইনফরমেশন কালেকশন, যেটাকে সংক্ষেপে বলে ক্যারেক্টারাইজেশন। তারপরে তুমি কি করবা? নাম্বার 2, সেকেন্ড ধাপে তুমি যেটা করবা, সেটা হচ্ছে তোমার আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশনটার বাংলা হচ্ছে শনাক্তকরণ। সেটা কি?
তুমি ওই প্রাণীটার সমস্ত ডাটা এন্ড ইনফরমেশন সংগ্রহ করার পরে নিশ্চয়ই তুমি ওই জঙ্গলে বা পানির মধ্যে বা যেখানে তুমি আবিষ্কার করেছো প্রাণীটা, সেখানে তো আর তুমি বছরের পর বছর থাকতে পারবে না। তোমাকে তোমার নিজের কর্মস্থলে বা আবাসস্থলে চলে আসতে হবে। সেখানে এসে তুমি যে কাজগুলো করবা, প্রথমেই যে কাজটা করবা সেটা হচ্ছে, তোমার কাছে যেহেতু তুমি একজন ট্যাক্সোনমির মানুষ, তোমার কাছে অনেক বই আছে যেখানে ট্যাক্সোনমির সমস্ত তথ্য আছে। এই বইগুলোর বিভিন্ন নাম আছে, যেমন ম্যানুয়াল। ম্যানুয়াল এখানে তোমার পৃথিবীতে যত রকমের প্রাণী আছে তাদের সংক্ষিপ্ত শ্রেণীবিন্যাস পদ্ধতি এগুলো লেখা থাকে। ফ্লোরা অ্যান্ড ফনা। ফ্লোরা হচ্ছে উদ্ভিদের জন্য আর ফনা হচ্ছে প্রাণীদের জন্য। ফনা ম্যানুয়াল। তারপর হচ্ছে ফনা। ফনা হচ্ছে যেখানে সমস্ত প্রাণীদের সংক্ষিপ্ত পরিচিতি, বৈশিষ্ট্য, ছবি এগুলো থাকে, সেটাকে বলে ফনা। আর যদি উদ্ভিদের সমস্ত বৈশিষ্ট্য পরিচিতি থাকে সেটাকে বলে ফ্লোরা। প্রত্যেকটা দেশের ফ্লোরা এবং ফনা থাকে, বিজ্ঞানীরা এটা বের করে রাখে। তাহলে তুমি ফনার বই যেটা, ওটা আলোচনা করলে বা ঘাটলে তুমি দেখতে পারো যে তুমি যে প্রাণীটাকে নতুন বলে মনে করছো সেটা কি আসলেই নতুন, নাকি তোমার কাছে মনে হচ্ছে নতুন। এমনও তো হতে পারে যে তুমি ভালো করে বইপত্র ঘাটলে দেখা যাবে আসলে ও প্রাণীটা নতুন নয়। হয়তো তুমি এতদিন পড়ো নাই, জানো নাই, কিন্তু এখন দেখলা যে আসলেই প্রাণীটা অনেক আগেই আবিষ্কৃত হয়েছে। তো সেটা কনফার্ম হওয়ার জন্য তোমাকে ট্যাক্সোনমির বিভিন্ন বই পড়তে হবে, ফনা পড়তে হবে। ট্যাক্সোনমির বিভিন্ন জার্নাল আছে। জার্নাল হচ্ছে ছোট ছোট পাবলিকেশন, ছোট ছোট পত্রিকার মতো। এগুলো বিজ্ঞানীরা প্রকাশ করেন, তাদের সমস্ত গবেষণা এই জার্নালে প্রকাশ করতে হয়। এই আন্তর্জাতিক অনেক জার্নাল আছে ট্যাক্সোনমির, সেগুলো ঘেটে তোমাকে দেখতে হবে যে তোমার প্রাণীটা আসলে নতুন কিনা। তারপর আছে তোমার রিভিউ। রিভিউটা কি? অনেক সময় জার্নালে যে তথ্য প্রকাশ পায় পরে আবার সেটা সংশোধন দিতে হয়। যে তুমি মনে করলা যে এই জিনিসটা পাইছো, পরবর্তীতে তুমিই হয়তো কাজ করে দেখলা যে আসলে জিনিসটা এরকম না অন্যরকম, অথবা অন্য কোনো একজন বিজ্ঞানী সেটাকে পেয়েছে আরেকটু অন্যরকম। তখন সেটাকে একটা সংশোধনী প্রকাশ করতে হয়, ওটাও জার্নালের মধ্যেই প্রকাশ পায়, আলাদা একটা ইস্যু বা সংখ্যা তৈরি হয় প্রোরপত্রের মতো, ওটাকে বলা হয় রিভিউ। তারপর আবার ক্যাটালগ আছে। ক্যাটালগ, ক্যাটালগটা কি? পৃথিবীর অনেক দেশে চিড়িয়াখানায় চিড়িয়াখানায় ক্যাটালগ থাকে। হ্যাঁ, ছোট লাইব্রেরির মতো থাকে, সেখানে ক্যাটালগ থাকে। ক্যাটালগের মধ্যে এরকম ছোট ছোট কার্ডের মতো, সেই কার্ডের মধ্যে ওই দেশে যে সমস্ত প্রাণী পাওয়া যায় বা একসময় পাওয়া যেত তাদের সংক্ষিপ্ত তথ্য থাকে। ছোট ছোট ড্রয়ারের মধ্যে এই ক্যাটালগ গুলো সাজানো থাকে। তুমি ধরো একটা দেশে গেলা, এখন সে দেশের চিড়িয়াখানায় গেলা, এখন চিড়িয়াখানায় হয়তো সব রকমের প্রাণী তুমি ঘুরে দেখার সময় নাই তোমার, অথবা সব রকমের প্রাণী তাদের চিড়িয়াখানায় সংগৃহীত নাই, কিন্তু ওই দেশে কি কি প্রাণী পাওয়া যায় তোমার জানার খুব ইচ্ছা। তখন তুমি ওই দেশের ওই ক্যাটালগ সেকশনে যদি যাও, সেখানে তুমি এই ক্যাটালগ গুলো দেখবা যে ছোট ছোট ড্রয়ারের মধ্যে শত শত হাজার হাজার ক্যাটালগ আছে। সেই ক্যাটালগ ঘাটলেই তুমি প্রাণী যা আছে ওই দেশে বা একসময় ছিল তাদের ছবি, তাদের বৈজ্ঞানিক নাম, তাদের শ্রেণীবিন্যাস সবকিছু সংক্ষিপ্তভাবে লেখা থাকে। কোথায় পাওয়া যায়, তাদের কি খায়, তখন এই ক্যাটালগ দেখেও অনেক তথ্য পাওয়া যায়। এই কাজগুলো সব তোমাকে করতে হবে। ম্যানুয়াল, ফনা, জার্নাল, রিভিউ, ক্যাটালগ, সমস্ত বইপত্র ঘেটে তোমাকে নিশ্চিত হতে হবে যে তুমি যে প্রাণীটাকে নতুন বলে মনে করছো আসলেই সে নতুন, নাকি কোনো কোনো জায়গায় তার তথ্য আছে। যদি কোনো একটা জায়গায় তার তথ্য পাওয়া যায় তাহলে তো তোমাকে বুঝতে হবে যে এই প্রাণীটা আসলে নতুন নয়, তার সমস্ত ক্লাসিফিকেশন অলরেডি আছে। এখন এই কাজটার নাম হচ্ছে আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণ। তোমার প্রাণীটা নতুন নাকি নতুন নয় সেটা কনফার্ম হওয়ার যে প্রক্রিয়া তাকেই বলা হয় শনাক্তকরণ। ঠিক আছে, এবার আমরা সেকেন্ড স্টেপ শেষ করে থার্ড স্টেপে চলে যাব। থার্ড স্টেপটা কি? যদি তোমার কাছে মনে হয় যে না, আইডেন্টিফিকেশন করেও তুমি কনফার্ম হয়েছো যে তোমার প্রাণীটা আসলেই নতুন, তাহলে তুমি থার্ড স্টেপে যাবা। থার্ড স্টেপটা কি? থার্ড স্টেপটাকে বলা হয়
ক্যাটাগরাইজেশন। ক্যাটাগরাইজেশনটা আসলে কি? ক্যাটাগরাইজেশনটা হচ্ছে তুমি যে প্রাণীটা আবিষ্কার করেছো সেটা হয়তোবা একটা নতুন প্রজাতি। তাহলে এটা যদি একটা নতুন প্রজাতি হয় তাহলে তার জন্য তুমি একটা বৈজ্ঞানিক নাম দিবা, সেটা পরের স্টেজ। কিন্তু যাই তুমি নাম দাও না কেন, ওই প্রাণীটা যে প্রজাতি তুমি বললা, একটা নাম দিলেই সে একটা প্রজাতি হয়ে গেল। কিন্তু এরকমের আরো কতগুলো প্রজাতি আছে যাদের মধ্যে বেশি মিল আছে, তাদের নিয়ে একটা গণ তৈরি হবে। সে গণটা অলরেডি বিজ্ঞানীরা বের করে রেখেছে। তোমার প্রাণীটা ওই গণের অন্তর্ভুক্ত করে নাও। তারপরে তুমি যে গণের আন্ডারে পড়লা, ওই প্রাণীটাকে যে গণের আন্ডারে দিয়ে দিলা, সেরকমের কয়েকটা মিল সম্পন্ন গণ নিয়ে একটা গোত্র তৈরি আছে, বিজ্ঞানীরা আগেই তৈরি করে রেখেছে। তুমি শুধু খুঁজে দেখবা যে তোমার প্রাণীটা কোন গোত্রের আন্ডারে পড়লো। এরকম ভাবে তোমার প্রাণীটা পর্ব, তারপরে শ্রেণী, তারপরে বর্গ, তারপরে গোত্র, সমস্ত জায়গায় কোথায় কোথায় তার অবস্থান সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। প্রজাতি এটা নতুন, বিষয়টা এরকম। মনে করো তুমি একজন মানুষ, নতুন একজন মানুষ আবিষ্কার করলা, খুঁজে পাইলা। এখন মানুষটার নাম মনে করো XYZ, মনির আহমেদ। মনির আহমেদ ফর এক্সাম্পল। এখন এটা হচ্ছে মানুষটার ব্যক্তিগত নাম। আর তার ক্লাসিফিকেশন মানে কি? ক্লাসিফিকেশন হচ্ছে তার একটা ইন্টারন্যাশনাল অ্যাড্রেস। ইন্টারন্যাশনাল অ্যাড্রেসটা হচ্ছে এরকম যে মনে করো ওই মানুষটা যদি বরিশালে হয়, তাহলে এরকম আমরা একটা ইন্টারন্যাশনাল অ্যাড্রেস তৈরি করতে পারি। তার মহাদেশ হচ্ছে এশিয়া, তার দেশ হচ্ছে বাংলাদেশ, তার বিভাগ হচ্ছে বরিশাল, তার জেলা হচ্ছে তাও বরিশাল, তারপরে তার শহর হচ্ছে, যদি শহরে হয় তাহলে সেটাও বরিশাল। বরিশাল জেলার আন্ডারে তো আরো ছোটখাটো অনেকগুলো জেলা আছে, তা না, এটা বরিশাল। তারপরে তুমি একটা নির্দিষ্ট মহল্লা বা পাড়ায় তুমি যাবা। মনে করো তুমি সেটা কি বলবো, এই যে মনে করো সাগরদ্বীপ ফর এক্সাম্পল। তারপরে তোমাকে কি করতে হবে, ওইখানে সাগরদ্বীপে আবার নির্দিষ্ট একটা রাস্তা বা মহল্লায় যেতে হবে। তারপর একটা বাড়ির নাম থাকবে, সেখানে গিয়ে তুমি যদি এই মনির আহমেদকে খোঁজো তুমি তাকে পেয়ে যাবা। তাহলে এটা হচ্ছে তার একটা ইন্টারন্যাশনাল অ্যাড্রেস। এই অ্যাড্রেস ধরে খুঁজলে ওই ব্যক্তিকেই পাওয়া যাবে। দেশ যখন এশিয়া হবে, মহাদেশ, দেশ যখন বাংলাদেশ হবে, বিভাগ বরিশাল হবে, জেলা বরিশাল হবে, শহর বরিশাল হবে, তখন সাগরদ্বীপ খুঁজে পেতে গেলে পাওয়া যাবে। সেখানে গিয়ে একটা নির্দিষ্ট রাস্তা থাকলে বা মহল্লা থাকলে সেটা পাওয়া যাবে। নির্দিষ্ট একটা বাড়ি থাকলে তাও পাওয়া যাবে, বাড়ির হোল্ডিং নাম্বার ধরতে হবে। সেই বাড়িতে গিয়ে যদি মনির আহমেদ বলে ডাক দাও তাহলে নির্দিষ্ট ওই ব্যক্তিকেই পাওয়া যাবে। সত্যি কিনা বলো? জি স্যার। জি স্যার। এখন এই ব্যক্তির নাম মনির আহমেদ নাকি সুলতান আহমেদ, এটা পরের বিষয়। এটা তোমার হাতে আছে, তুমি তাকে মনির আহমেদও নাম দিতে পারো, সুলতান আহমেদও নাম দিতে পারো। কিন্তু এই যে উপরের গুলো, এগুলো তোমার হাতে নাই, এগুলো অলরেডি আগে থেকে ঠিক করা আছে। তোমার বাড়ির নামটা কি, তোমার বাড়িটা কোন গলিতে, বরিশাল শহর, বরিশাল জেলা, বরিশাল বিভাগ, বাংলাদেশ, এশিয়া মহাদেশ, এই নামগুলো তুমি নতুন করে দিতে পারবে না। তোমাকে শুধু জাস্ট যখনই তুমি একটা ওই সাগরদ্বীপের মধ্যে একটা বাড়ির মধ্যে তুমি অন্তর্ভুক্ত হয়ে গেলা, তখন অটোমেটিক্যালি পিছনের ঠিকানাটা তোমার জন্য প্রযোজ্য হয়ে গেল। সেই কাজটাই তোমাকে করতে হবে। তুমি যে প্রাণীটা আবিষ্কার করছো সেটা একটা নতুন প্রজাতি হলে তার একটা নাম তুমি দাও, যা খুশি দাও, একটু পরে দাও, অসুবিধা নাই। কিন্তু তোমার ওই প্রজাতিগুলো নিয়ে, কয়েকটা প্রজাতি নিয়ে যে গণ, কয়েকটা গণ নিয়ে যে গোত্র, কয়েকটা গোত্র নিয়ে যে একটা বর্গ, শ্রেণী, পর্ব, এগুলো অলরেডি আগে থেকে ঠিক করা আছে। তুমি শুধু খুঁজে দেখবা যে তুমি কোন গণের আন্ডারে পড়লা, কোন গোত্র, কোন বর্গ, কোন শ্রেণী, কোন পর্ব। এই জিনিসটাকে খুঁজে বের করে নিতে হবে। বই দেখে দেখে বই দেখলেই তুমি বুঝতে পারবা। যখনই তুমি একটা নির্দিষ্ট প্রজাতি হয়ে যাবা, ওরকমের মিল সম্পন্ন প্রজাতি নিয়ে যখনই তুমি একটা জেনাসের আন্ডারে চলে যাবা, তখন এইগুলো অটোমেটিক্যালি তুমি ঢুকে যাবা একটার পর একটা। এই জেনাস কোন ফ্যামিলিতে আছে, কোন অর্ডারে আছে, কোন ক্লাসে আছে, কোন ফাইলামে আছে, এটা তোমাকে নতুন করে কিছু করতে হবে না, অটোমেটিক্যালি তুমি এটা ওর ভিতরে ঢুকে যাবা।
এই কাজটা তোমাকে করতে হবে যে তোমার প্রাণীটা কোন জেনাস, কোন ফ্যামিলি, কোন অর্ডার, কোন ক্লাস, কোন ফাইলামের মধ্যে আছে খুঁজে বের করবা। এই কাজটাকে বলে ক্যাটাগরাইজেশন। এটাকে অনেক সময় বলে র্যাঙ্ক ভুক্তকরণ। এরপরে আসো 4 নাম্বার ধাপ। 4 নাম্বার ধাপ হচ্ছে নোমেনক্লেচার। নোমেনক্লেচার শব্দের অর্থ হচ্ছে নামকরণ। তুমি যেহেতু একটা নতুন প্রজাতি আবিষ্কার করছো, তাহলে তুমি তার একটা নাম দিতে হবে। নামটা কিভাবে দিবা তার নিয়ম আছে, দ্বিপদ নামকরণের নিয়মাবলী আছে, আইসিএন সেটা বলে দিয়েছে। সেটা ফলো করে তোমাকে নাম দিতে হবে। কিরকম? যদি এটা একটা নতুন প্রজাতি হয়, তাহলে তার 2 শব্দ বিশিষ্ট নাম হবে। প্রথম শব্দটা হবে তার গণ, আর দ্বিতীয় শব্দটা হবে তার প্রজাতি। নাম দেওয়ার জন্য তোমাকে ল্যাটিন ভাষা ব্যবহার করতে হবে। ল্যাটিন ভাষা কেন? কারণ এই ভাষায় বিজ্ঞানীরা নাম দিয়েছেন এবং এই ভাষায় কোনো দেশের মানুষ কথা বলে না। কথা বলতে গেলে অনেক সময় ভাষা চেঞ্জ হয়ে যায়। আমরা একসময় বলতাম জুতা, এখন বলি জুতো। একসময় বলতাম নূতন, এখন বলি নতুন। একসময় যেখানে রয় রস্বীকার দিতাম, এখন সেখানে রয় দীর্ঘিকার দিই, অথবা আগে দীর্ঘিকার দিতাম, এখন রস্বীকার দিই। এগুলো নানা রকম সময় মাঝে মধ্যে পরিবর্তন হয়, কিন্তু ল্যাটিন ভাষার কোনো পরিবর্তন হয় নাই। আর ল্যাটিন ভাষায় কোনো সিনোনিম নাই, একটা শব্দের একাধিক অর্থ নাই। হ্যাঁ, এই সমস্ত কারণে ল্যাটিনটাকে বিজ্ঞানীরা নামকরণের ভাষা হিসেবে সিলেক্ট করেছেন। তোমাকেও ল্যাটিন ভাষা থেকে ওর গ্রামারটা জেনে তারপর ওই অনুযায়ী 2 শব্দ বিশিষ্ট নাম দিতে হবে। প্রথম শব্দটা হবে তার জেনাস, পরেরটা হবে প্রজাতি। আবার এখানে কথা আছে, যদি তুমি যেটা আবিষ্কার করছো সেটা একটা নতুন প্রজাতি না হয়, প্রজাতির আন্ডারে আবার আছে প্রকরণ। প্রকরণ, হ্যাঁ, প্রকরণ আছে। যে ধরো এই যে আম, ম্যাঞ্জিফেরা ইন্ডিকা আম, আমের আবার অনেক ধরন আছে না, ল্যাংড়া, গোপালভোগ, ফিরসা, বিভিন্ন নাম আছে। এগুলো এক একটা আম দেখতে একটুখানি আর এক রকম, সবাই আম, একটু স্বাদ আলাদা, গন্ধ আলাদা। এইটা হচ্ছে আমের ভ্যারাইটি। সেরকম ভাবে তুমি বিভিন্ন প্রাণীরও অনেক প্রজাতির আন্ডারে আবার ভ্যারাইটি পাওয়া যায়। ঠিক আছে, যেমন চিংড়ি মাছ, সেটা তো অনেক ভ্যারাইটি আছে। একই প্রজাতির আন্ডারে আবার অনেক ভ্যারাইটি পাওয়া যায়। তো সেই জন্য তুমি যে প্রাণীটা আবিষ্কার করেছো সেটা যদি একটা নতুন প্রজাতি, তাহলে ওর প্রজাতির নাম তো আগে থেকেই দেওয়া থাকবে। প্রজাতির নামে 2টা পদ থাকবে। তুমি শুধুমাত্র যেহেতু নতুন একটা ভ্যারাইটি পেয়েছো, ওই 2টা পদের শেষে আবার আরেকটা পদ যুক্ত করতে পারো। বুঝতে পারছো? যেমন আমি বললাম ম্যাঞ্জিফেরা ইন্ডিকা চাপাইয়া, এমন একটা জাত আমি পেলাম, ম্যাঞ্জিফেরা ইন্ডিকা চাপাইয়া। চাপাইয়া মানে কি? চাপাই নবাবগঞ্জে এই আমটা বেশি পাওয়া যায়, একটা বিশেষ জাত আমি দিয়ে দিলাম নাম। তাহলে এই চাপাইয়া এটা হচ্ছে প্রকরণ, তার ভ্যারাইটি। অথবা ম্যাঞ্জিফেরা ইন্ডিকা ল্যাংরা, ল্যাংরা এটা হচ্ছে তার প্রকরণ, ফর এক্সাম্পল। আর এই ধরনের নামকে বলা হয় ত্রিপদ নামকরণ। ত্রিপদ, ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার। নরমালি নাম হয় 2 পদ বিশিষ্ট, যেটাকে বলে বাইনোমিয়াল। যদি কখনো এরকম ভ্যারাইটির নাম দিতে হয়, তাহলে সেটাকে বলা হয় ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার। আচ্ছা, যাই হোক, ল্যাটিন ভাষা থেকে নাম দিবা। এই নামের প্রথম যে শব্দটা গণ, তার প্রথম অক্ষরটা হবে ক্যাপিটাল লেটার, আর বাকি সব অক্ষর হবে ছোট হাতের স্মল লেটার। তুমি যদি ছাপার হরফে লেখো, অক্ষরগুলোকে এরকম ডান দিকে কাত করে লিখবা। এটাকে বলা হয় ইটালিক ফন্ট। সোজাভাবে লিখতে পারবে না, ডান দিকে কাত করে লিখতে হবে, ইটালিক ফন্টে লিখতে হবে। আর যদি তুমি হাতে লেখো, তাহলে তুমি অবশ্যই তার নিচে আলাদা আলাদা ভাবে দাগ টানবা, লাইন টানবা, আন্ডারলাইন করবা। তারপরে কি করতে হবে? নাম দেওয়ার পরে নামের শেষে, ওই প্রাণীটার নামের শেষে তুমি যেহেতু আবিষ্কার করেছো, তোমার নামটা ছোট করে দিতে হবে। যদি তোমার নাম হয় আনোয়ার, তাহলে ধরো ওই প্রাণীটার নাম দিয়ে দিলা, শেষে লিখে দিলা AN। AN মানে আনোয়ার। এটাকে বলা হয় অথর সাইটেশন। অথর সাইটেশন, যিনি আবিষ্কার করে তার নাম ছোট করে দিতে হয়। অনেক সময় এমন হয় 2 জনে আবিষ্কার করে, তখন মনে করো আনোয়ার এবং কাজল 2 জন আবিষ্কার করছে, তখন ওই প্রাণীটার নাম লিখে শেষে লিখবে এরকম AN মানে আনোয়ার, এন্ড KZ মানে কাজল। সংক্ষেপে লিখতে হবে এরকম।
যদি 2 এর চেয়েও বেশি জন আবিষ্কার করে তখন আর দুজনের নামের বেশি লেখা যায় না, তখন লিখতে হয় AN এট অল। এট অল মানে আরো অনেকে। এইভাবে ওই উদ্ভিদ বা প্রাণীর নামের শেষে যিনি আবিষ্কার করেছেন তার নাম ছোট করে লিখতে হয়। এটাকে বলা হয় অথর সাইটেশন। অথর সাইটেশন, আবিষ্কর্তার উদ্ধৃতি। তারপর আরো একটা কাজ করতে হবে, এই নাম লেখার পরে দেওয়ার পরে এটা তোমাকে জার্নালে প্রকাশ করতে হবে। আন্তর্জাতিক অনেক জার্নাল আছে ট্যাক্সোনমির জন্য, সেই জার্নালে তোমার ওই প্রাণীটার বৈশিষ্ট্য সমস্ত বর্ণনা দিয়ে তুমি যে ট্যাক্সোনমির নিয়ম কানুন সব মানছো সেগুলোর একটা ফিরিস্তি দিয়ে এটা যে একটা নতুন প্রজাতি সেটা তুমি নিউজিল্যান্ড থেকে ওদের কাছ থেকে ICN এর কাছ থেকে একটা কনফার্মেশন আনতে হবে আগে তোমাকে, যে হ্যাঁ হ্যাঁ এটা নতুন। হয়তো তুমি খুঁজে পাও নাই, তোমার দেশে কেউ এটা পাও নাই, হয়তো পৃথিবীর অন্য দেশে এটা আছে। সেই জন্য প্রথমে এই সমস্ত ডাটা ইনফরমেশন নিউজিল্যান্ডে পাঠাইতে হবে। ICN এগুলো ওদের ডাটাবেজ আছে, ওরা ভেরিফাই করে যদি দেখে যে হ্যাঁ আসলেই প্রাণীটা নতুন, তোমাকে যদি বলে তখন তোমাকে গ্রিন সিগন্যাল দিলে তখন তুমি এই কাজগুলো করবা। তারপরে তুমি কি করবা, নাম টাম দেওয়ার পরে জার্নালে নামটা পাবলিশ করবা। জার্নালে নাম পাবলিশ না করলে এটা কিন্তু রিকগনাইজ হবে না। এবং এখানে একটা কথা আছে, যার নাম আগে পাবলিশ হবে, হয়তো তুমি এই প্রাণী নিয়ে কাজ করছো, হয়তো পৃথিবীর অন্য কোনো দেশে অন্য একজন বিজ্ঞানী এটা নিয়ে কাজ করছে, তোমার নামটা যদি আগে জার্নালে পাবলিশ হয় তাহলে তোমারটাই অ্যাকসেপ্ট হবে, ওটা বাতিল। এইটাকে বলা হয় রুলস অফ প্রায়োরিটি। রুলস অফ প্রায়োরিটি, যার নাম আগে প্রকাশ পাবে তারটাই গ্রহণযোগ্য হবে। এই সমস্ত সিস্টেম গুলো ফলো করে তখন তুমি নামটা দিলে এটাকে বলা হয় নোমেনক্লেচার। এটা হচ্ছে প্রিন্সিপালস অফ ক্লাসিফিকেশনের চতুর্থ ধাপ। এবার প্রিন্সিপালস অফ ক্লাসিফিকেশনের সর্বশেষ ধাপ হচ্ছে 5 নম্বর ধাপ, কনজারভেশন। কনজারভেশন শব্দের অর্থ হচ্ছে সংরক্ষণ। তুমি যে প্রাণীটা আবিষ্কার করলে, তার নামকরণ করলে, সেই প্রাণীটা যেন পৃথিবী থেকে তাড়াতাড়ি হারিয়ে না যায়, বিলুপ্ত হয়ে না যায়, পৃথিবীতে টিকে থাকতে পারে, সেই জন্য তোমাকে উদ্যোগ নিতে হবে। নিজে পারলে নিজে নিবা, নিজে না পারলে এর জন্য অনেক সংস্থা আছে, রাষ্ট্রীয় অনেক প্রতিষ্ঠান আছে, তাদের সাহায্য তুমি নিবা। আলটিমেটলি প্রাণীটাকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা তোমাকে করতে হবে, ইনিশিয়েটিভ নিতে হবে। এই প্রাণীটাকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার যে কৌশল, এটাকে বলে কনজারভেশন। কনজারভেশনের দুইটা ওয়ে আছে, একটাকে বলে ইন সিটু কনজারভেশন, আর একটাকে বলে এক্স সিটু কনজারভেশন। ইন সিটু কনজারভেশনটা কি, প্রাণীটা যে পরিবেশে এখন বেঁচে আছে, প্রাকৃতিক যে পরিবেশে, তাকে সেখানেই থাকতে দাও, সেখানে থেকেই তাকে সংরক্ষণ করো। কিভাবে, ওইখানে যদি ওই প্রাণীটাকে গিয়ে কেউ ক্ষতি করে, শিকার করে, মারে, সেটা যেন করতে না পারে সেজন্য আইন করো, প্রয়োজন বোধে অভয়ারণ্য ঘোষণা করো, বুঝতে পারছো? অথবা গেম রিজার্ভ আছে, অনেকগুলো সিস্টেম আছে কনজারভেশনের, যে কেউ গিয়ে ওখানে শিকার করতে পারবে না, ওরা মারতে পারবে না, একটা অভয়ারণ্য এলাকা ঘোষণা করবা। অথবা সেখানে তার খাদ্যের অভাব আছে, তুমি গিয়ে তাকে খাবার দিয়ে আসো মাঝে মধ্যে। অথবা ওখানে অন্য কোনো প্রাণী আছে যে তাকে মেরে ফেলতে পারে, সেই প্রাণীরা যেন ওকে মারতে না পারে সেই জন্য ব্যবস্থা নাও। অথবা প্রাণীটা সেখানে বংশ বিস্তার করতে পারছে না, বাসা বানাতে পারছে না, তুমি বাসা বানায় দাও। অর্থাৎ ওই প্রাণীটা যে প্রাকৃতিক পরিবেশে আছে সেখানে তাকে সাহায্য করে টিকে থাকতে সাহায্য করা, এটা হচ্ছে ইন সিটু কনজারভেশন। আর এক্স সিটু কনজারভেশনটা কি, এটা হচ্ছে প্রাণীটা যে পরিবেশে আছে সেই পরিবেশে থাকলে যদি বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখন তুমি ওই প্রাণীটাকে ওই পরিবেশে রাখতে পারবে না। তাহলে তুমি কি করবা, একটা উন্নত এবং উপযুক্ত কৃত্রিম পরিবেশ আগে তৈরি করবা, করে তারপরে ওই ন্যাচারাল পরিবেশ থেকে প্রাণীটাকে তোমার কৃত্রিম পরিবেশের মধ্যে নিয়ে আসো, সেখানে যেন ওই প্রাণীটা আরো ভালো থাকে। সেইভাবে যদি প্রাকৃতিক পরিবেশ থেকে সরিয়ে উপযুক্ত কৃত্রিম পরিবেশে নিয়ে কোনো প্রাণীকে সংরক্ষণ করা হয় তাহলে তাকে বলে এক্স সিটু কনজারভেশন। তাহলে আমরা এতক্ষণ প্রিন্সিপালস অফ ক্লাসিফিকেশন নিয়ে কথা বললাম। সবার প্রথম যেটা করেছি আমরা সেটা হচ্ছে ক্যারেক্টারাইজেশন, তারপর কি করছি, আইডেন্টিফাই করছি, আইডেন্টিফিকেশন, তারপর কি করছি, ক্যাটাগরাইজেশন করছি, ওই প্রাণীটা কোন ক্যাটাগরিতে আছে, কোন পর্ব শ্রেণী বর্গগোত্র গণ সেগুলো খুঁজে বের করেছি, এটা ক্যাটাগরাইজেশন। তারপর প্রাণীটার ICN অনুযায়ী নাম দিয়েছি, নোমেনক্লেচার।
সব শেষে প্রাণীটাকে সংরক্ষণ করেছি, যেটা কনজারভেশন। এই 5টা ধাপকে বলা হয় প্রিন্সিপালস অফ ক্লাসিফিকেশন। বোঝা গেল না যায় নাই? জি স্যার বুঝছি। জি স্যার। এটা না নোট গ্রুপে দেওয়া আছে, সেখান থেকে পড়ে নিলেই হবে। সেখান থেকে নোটটা নিজে লিখবা, ডাউনলোড করে প্রথমে নিজে লিখবা, তারপরে পড়বা। নোট পড়ার সময় অবশ্যই বইয়ের সাথে মিলাবা। বইয়ের কোনো কিছু না বুঝলে জিজ্ঞেস করবা। বইয়ের কোনো কিছু যদি নোটের মধ্যে না থাকে, তুমি প্রয়োজন বোধে নোটের শেষে ছোট ছোট প্যারায়, হ্যাঁ, বই থেকে এরকম হেডিং দিয়ে কিছু তথ্য লাল কালি দিয়ে আবার সেখানে লিখবা। এইভাবে নোটটা তৈরি করবা যেন পরীক্ষার আগে সুন্দর একটা নোট পড়ে পরীক্ষার হলে যাইতে পারো, বই হাতানো না লাগে। এটাই নিয়ম। পরীক্ষার সময় তুমি যেন বই হাতানো না লাগে। 2টা-3টা বই ঘেটে একসাথে করে আমরা নোট তৈরি করি, তোমরা নিজেরাও করবা। সেটা পড়ে পরীক্ষার হলে যাবা। পরীক্ষার হলে খালি খাতা রিভিশন দিয়ে যাবা। বই যেন পরীক্ষার আগের দিন খোঁজা না লাগে। বই যদি খুঁজতে যাও তাহলে পরীক্ষার আগের দিন পাগল হয়ে যাবে। এক একটা বই অনেক পৃষ্ঠা থাকে, একটা বই পুরো রিভিশন দিতে 4-5 দিন লেগে যাবে। তখন তুমি পরীক্ষার হলে পরীক্ষার যাওয়ার আগে রিভিশন বারবার দিতে পারবে না। আর যদি তুমি গোছায় নোট তৈরি করো, এই খাতাটা তুমি পরীক্ষার আগে 1-2 ঘন্টার মধ্যে একবার রিভিশন দিয়ে যেতে পারবে। এবার আমরা আরেকটা আইটেম পড়ব। এর নাম হচ্ছে বেসিস অফ ক্লাসিফিকেশন। বেসিস অফ ক্লাসিফিকেশন সেটা কি? এটাকে বাংলায় বলে শ্রেণীবিন্যাসের ভিত্তি। অর্থাৎ এই যে প্রাণীদেরকে বিভিন্ন দলে আমরা ভাগ করব, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এগুলো সব দল। কিভাবে ভাগ করব? তার বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। এখন সে বৈশিষ্ট্য কোনটা সেটা কিন্তু আইসিএন বলে দিয়েছে। আইসিএন যে বৈশিষ্ট্যগুলোকে ব্যবহার করে উদ্ভিদ বা প্রাণীদেরকে এই পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি এরকম দলে ভাগ করার উপায় বলে দিয়েছে, সেই বৈশিষ্ট্যগুলোকেই বলা হয় শ্রেণীবিন্যাসের ভিত্তি। হ্যাঁ, আইসিএন বলে দিয়েছে এই বৈশিষ্ট্যগুলো ব্যবহার করা যাবে, সেই বৈশিষ্ট্যগুলোই হচ্ছে শ্রেণীবিন্যাসের ভিত্তি। আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা শ্রেণীবিন্যাসের ভিত্তি নিয়ে কথা বলব। যেমন একটা ভিত্তি হচ্ছে উল্লেখযোগ্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভ্রূণ স্তর। ভ্রূণ স্তরকে ইংরেজিতে বলে জার্ম লেয়ার। জার্ম লেয়ার মানে হচ্ছে ভ্রূণ স্তর। জার্ম লেয়ার হচ্ছে, তোমরা জানো যত বহুকোষী প্রাণী আছে, এককোষী প্রাণী না, বহুকোষী প্রাণী, এককোষী প্রাণীদেরকে বলে প্রোটোজোয়া বা প্রোটিস্টা, আর বহুকোষী প্রাণীদেরকে বলে মেটাজোয়া। এককোষী প্রাণীদেরকে বলে প্রোটোজোয়া আর বহুকোষী প্রাণীদেরকে বলে মেটাজোয়া। এই যত বহুকোষী প্রাণী আছে তাদের জীবনের যাত্রা শুরু হয় প্রথমে একটা কোষ দিয়ে, সেই কোষটাকে বলে জাইগোট। তারপর আস্তে আস্তে এই কোষটা বারবার বিভাজিত হয়ে একটা বহুকোষী ভ্রূণ তৈরি করে। বহুকোষী ভ্রূণ তৈরি করে। যখন বহুকোষী ভ্রূণ তৈরি করে তখন ওই কোষগুলো, ভ্রূণের ভেতরকার কোষগুলো অনেক সময় 2টা স্তরে ভাগ হয়ে যায়, আবার অনেক সময় 3টা স্তরে ভাগ হয়ে যায়। যদি এরকমের 2 স্তরে ভাগ হয়ে যায়, এই একটা স্তর, এই একটা স্তর, তাহলে সেই সমস্ত প্রাণীদেরকে বলা হয় দ্বিস্তরী। আর কিছু প্রাণী আছে তাদের ভ্রূণ অবস্থায় কোষগুলো 3টা স্তরে ভাগ হয়ে যায়। এরকম 3টা স্তরে যখন ভাগ হয়ে যায় তখন সেই সমস্ত প্রাণীদেরকে বলে ত্রিস্তরী। এখানে আমরা দেখতে পাচ্ছি ভ্রূণ অবস্থায় 3টা লেয়ার। এই 3টা লেয়ার কি কি? সবার বাইরের লেয়ারটাকে বলে এক্টোডার্ম, মাঝেরটাকে বলা হয় মেসোডার্ম, আর ভেতরেরটাকে বলে এন্ডোডার্ম। ভ্রূণ অবস্থায় কোষগুলো যদি এরকম 3 লেয়ারে ভাগ হয়, তাই সেই সমস্ত প্রাণীদেরকে বলা হয়
ত্রিস্তরী, ইংরেজিতে বলে ট্রিপ্লোব্লাস্টিক। আর ভ্রূণাবস্থায় যাদের কোষগুলো দুইটা স্তরে ভাগ হয় তাদেরকে বলা হয় ডিপ্লোব্লাস্টিক বা দ্বিস্তরী। একটু লাইনে থাকো, একটু লাইনে থাকো। হ্যালো, শোনা যায়? হ্যালো, জি স্যার। আচ্ছা। তো যেটা বলছিলাম যে এই ভ্রূণ অবস্থায় কোষগুলো কয়টা লেয়ারে বিভক্ত হয় তার উপর ভিত্তি করে দুইটা ভাগ। একটা হচ্ছে দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক, আর একটা হচ্ছে ত্রিস্তরী, ইংরেজিতে বলে ট্রিপ্লোব্লাস্টিক। এখন শোনো, আমরা যখন এর পরে আলোচনা করব তখন দেখব যে পৃথিবীতে যত প্রাণীগুলো আছে সমস্ত প্রাণীদেরকে 33টা পর্বে ভাগ করা হয়েছে। কয়টা পর্বে? 33টা। 33টা। একজন বিজ্ঞানী আছে হিকম্যান এট অল, হিকম্যান এবং তার সাথে আরো অনেকে এই প্রাণীদেরকে 33টা পর্বে ভাগ করেছেন। এক একটা পর্বের আন্ডারে আবার অনেকগুলো বর্গ আছে, শ্রেণী আছে, গোত্র আছে, গণ আছে, অনেকগুলো ইত্যাদি ইত্যাদি, সেটা বাদ। এর মধ্যে 9টা পর্ব সবচেয়ে বড়। এই 9টা পর্বের ভেতরেই সবচেয়ে বেশি প্রাণী আছে। এই 9টা পর্বকে বলা হয় মেজর ফাইলা। ফাইলা মানে পর্ব। আর বাকি 24টা ফাইলামের ভেতরে সবচেয়ে কম প্রাণী আছে। এক একটা ফাইলামের মধ্যে অল্প 5-10টা প্রাণী আছে, ওদেরকে বলা হয় মাইনর ফাইলা। যে 9টা পর্বের মধ্যে সবচেয়ে বেশি প্রাণী তাদের বলে মেজর ফাইলা। ফাইলা মানে পর্ব, ফাইলাম মানে পর্ব। তো এখন এই 9টা যে ফাইলাম তাদের নাম আমরা অলরেডি জানি, অনেকেই জানি আবার অনেকে জানি না। সেটা হচ্ছে সবার প্রথম পরিফেরা, তারপর হচ্ছে নিডারিয়া, তারপর হচ্ছে প্লাটি হেলমিনথেস, তারপর হচ্ছে নেমাটোডা, তারপর হচ্ছে মোলাস্কা। এদের নিয়ে আমরা পড়বো একটু পরে, এখন একটু লাগবে তাই এদের নাম লিখতেছি। এনিলিডা, আর্থ্রোপোডা,
একাইনোডার্মাটা, আর হচ্ছে কর্ডাটা। এখানে 9টা ফাইলাম আছে, দেখো 9টা। এই 9টার মধ্যে এবং এদেরকে সাজানো হয়েছে এমন ভাবে, সবচেয়ে যারা অনুন্নত প্রাণী তারা পরিফেরা, তারপর নিডারিয়া একটু উন্নত, আর একটু উন্নত, এইভাবে সবচেয়ে উন্নত যেটা সেটা কর্ডাটা। ওই বিবর্তনের ধারাবাহিকতা অনুসারে তাদের সাজানো হচ্ছে। এখন এই 9টা ফাইলামের ভেতরে এই পরিফেরা এবং নিডারিয়া এরা হচ্ছে দ্বিস্তরী, আর বাকি সবাই হচ্ছে ত্রিস্তরী। বুঝতে পারছো না পারো নাই? জি জি স্যার স্যার, বুঝতে পারছি। এই জন্য 9টা নাম লিখলাম। তাহলে ভ্রূণ স্তর কিন্তু শ্রেণীবিন্যাসের একটা উল্লেখযোগ্য ভিত্তি। এবার আরেকটা ভিত্তি বলি, এটাকে বলে ক্লিভেজ। ক্লিভেজ, ক্লিভেজটা কি? এই যে জাইগোট থেকে আস্তে আস্তে একটা ভ্রূণ তৈরি হয়, সেটা তো কিভাবে হয়? ধরো এটা একটা কোষ, জাইগোট। এত চিল্লাইতে পারে এগুলা, এগুলো রোজার হয় কিনা সন্দেহ। সে এমন চিল্লায়, ভিক্ষা চায়, তাই এমন ভাবে মনে হয় যেন 1 কিলো দুধ দিয়ে চাও, শোনা যায়। এই জাইগোটটা কি করে? মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়, বিভাজিত হয়ে তারপরে প্রথমে 1টা থেকে 2টা, 4টা, 8টা, 16টা এরকম অসংখ্য কোষ তৈরি হয়, তারপর একটা ভ্রূণ তৈরি হয়। আরে আল্লাহ, ওই রাস্তার মাথায় বসে ভিক্ষা চাইতেছে, এখানে বসে শোনা যাচ্ছে, এত জোরে চিল্লাইতেছে। স্যার আমরা শুনতে পাচ্ছি। শোনো, তোমরা শোনো, জি স্যার। এগুলা আসলে রোজার হয় না, এগুলো ব্যবসা, বুঝছো? আচ্ছা, স্যার আপনার সমস্যা নাই, আপনার সবাই ঠিকই। আচ্ছা, এই জাইগোট যেভাবে বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি করে, সেটাকেই বলা হয় ক্লিভেজ। জাইগোটের ভেতরে কিভাবে কোষ তৈরি হয়, জাইগোটটা কিভাবে বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি করে, সেটাকে বলে ক্লিভেজ। এই ক্লিভেজের আবার প্রকারভেদ আছে। ক্লিভেজ হচ্ছে 3 প্রকার। একটাকে বলে অরিও বা রেডিয়াল ক্লিভেজ। অরিও ইংরেজিতে বলা হয় রেডিয়াল, বাংলায় বলে অরিও। সেক্ষেত্রে কি হবে? এই জাইগোটের ভেতরে যে কোষগুলো তৈরি হবে, এরকম আড়াআড়ি ভাবে কোষ তৈরি হবে। নতুন কোষগুলো যে তৈরি হবে সেটা আড়াআড়ি ভাবে তৈরি হবে। হ্যাঁ, এটাকে বলা হয় অরিও ক্লিভেজ। অরিও মানেই হচ্ছে আড়াআড়ি। এটা তুমি দেখতে পাবা, ওরে আল্লাহ রে, অরিও ক্লিভেজটা তুমি দেখতে পাবা যত পোকামাকড় আছে, আর্থ্রোপোডা পর্বের যে সমস্ত প্রাণী আছে। এই যে আর্থ্রোপোডা একটা পর্ব আছে না, এখানে যে আমি 9টা পর্ব লিখছি, তার মধ্যে আর্থ্রোপোডা যে পর্বটা আছে, এটাকে জুম আউট করা লাগবে না? জুম আউটই তো আছে। এই আর্থ্রোপোডা পর্বের মধ্যে তুমি দেখবা অরিও ক্লিভেজ। আর একটা ক্লিভেজ আছে, এটাকে বলা হয় স্পাইরাল ক্লিভেজ। স্পাইরাল মানে সর্পিলাকার। শোনা যায়? এই তোমরা শোনো। জি স্যার, স্যার, ভালো আপনার- মতো শুনি। সর্পিলাকার ক্লিভেজটা কি? ভালো। সেটা হচ্ছে, ধরো এটা হচ্ছে জাইগোট, খেয়াল করো, প্রথম যে কোষ বিভাজনটা হবে সেটা আড়াআড়ি ভাবে হবে। এই হলো, এটা হচ্ছে প্রথম কোষ বিভাজন, 1টা 2টা হয়ে গেল। তারপরে দ্বিতীয় কোষ বিভাজন হবে এরকম, এই সেকেন্ড, এটা এইটা আর এটা একসাথে দ্বিতীয় কোষ বিভাজন হয়ে গেল। একটা কোষ যদি একবার বিভাজিত হয়, একটা থেকে হবে 2টা, দ্বিতীয়বার বিভাজিত হলে 2টা থেকে 4টা হবে না? কথা বোঝো না কেন? জি স্যার। জি স্যার। মাইটোসিসের ফলে একটা কোষ থেকে তো 2টা কোষ হবে,
প্রথমবার মাইটোসিস হলে একটা থেকে দুইটা কোষ হবে, কিন্তু দ্বিতীয়বার মাইটোসিস হলে দুইটা থেকে কয়টা কোষ হবে? চারটা। চারটা। এই চারটা কোষ হওয়া মানে হচ্ছে দ্বিতীয় কোষ বিভাজন শেষ। এই প্রথম আর দ্বিতীয় এই কোষ বিভাজনগুলো ঠিকই আড়াআড়ি ভাবে হয়, কিন্তু তারপরে তৃতীয় আর চতুর্থ কোষ বিভাজন হয় এরকম, একবার যদি এই পাশে বিভাজিত হয় তো আরেকবার এই পাশে বিভাজিত হবে, তারপরের বার কোষ যদি আবার এই পাশে তৈরি হয় তারপরের বার আবার এই পাশে তৈরি হবে, এইভাবে অল্টারনেট করে একবার এই পাশে একবার এই পাশে, একবার এই পাশে একবার এই পাশে, একবার এই পাশে একবার এই পাশে, এইভাবে নতুন কোষ বিভাজন হবে সর্পিল আকার, একবার এই পাশে আরেকবার এই পাশে। তাহলে এরকম অল্টারনেট করে, বুঝাতে পারছি না পারি নাই? একবার এই পাশে ধরো পুরাতন কোষগুলোকে এই মাঝখানে লিখতাম, এই আড়াআড়ি কোষ বিভাজন হয়েছে এই চারটা। তারপরে যদি একবার কোষ বিভাজন এখানে হয়, তারপরের বার যদি এই পাশে হয়, তারপর যদি এই পাশে হয়, আবার যদি এই পাশে হয়, তাহলে এখন কোষগুলোর অবস্থান দেখো, নতুন কোষগুলো জি কিভাবে স্যার, স্নাকের মতো। সাপের মতো না, জি স্যার। স্পাইরাল। এই জন্য প্রথম আর দ্বিতীয় কোষ বিভাজন তো এই মাঝখানে হলো, তারপরের কোষগুলো এপাশে ওপাশে এপাশে 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 ওপাশে এভাবে অল্টারনেট করে হয়, এটাকে বলা হয় সর্পিলাকার ক্লিভেজ। এইটা তুমি দেখবা হচ্ছে এনিলিডা আর মোলাস্কা, এদের মধ্যে এনিলিডা আর মোলাস্কা এদের মধ্যে দেখা যায় সর্পিলাকার ক্লিভেজ। সর্পিলাকার। এবার আসো আরেকটা ক্লিভেজ আছে, এটাকে বলা হয় তোমার দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, বাইল্যাটারাল। সর্পিলাকাররা ইংরেজিতে বলে স্পাইরাল, ওরিওটাকে ইংরেজিতে বলে রেডিয়াল। এখন যে ক্লিভেজটা এটাকে বলে দ্বিপার্শ্বীয়। সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে যেটা হয়, প্রথমে এই ধরো প্রথম কোষ বিভাজন একটা থেকে দুইটা, এরপরে এই কোষটাও বিভাজিত হলো, এটাও হলো, এইটা হচ্ছে দ্বিতীয় কোষ বিভাজন, চারটা। তারপরে যে কোষ বিভাজন গুলো হবে একই সাথে এপাশেও হবে এপাশেও হবে, আবার এপাশে হবে এপাশে হবে, অল্টারনেট করে না, একই সাথে। অর্থাৎ মাঝখানে যে কোষগুলো থাকলো সেটাকে একটা অক্ষ বলে বিবেচনা করো, এখানে প্রথম আর দ্বিতীয় কোষ বিভাজনটা এরকম হলো আড়াআড়ি ভাবে, তারপরে কোষ বিভাজনটা হবে দুই পাশে একই সাথে। এই এই প্রকার ক্লিভেজকে বলা হয় দ্বিপার্শ্বীয়, একই সাথে দুই পাশে যখন নতুন কোষ তৈরি হতে থাকে, এটা আর এটা একসাথে হয়েছে, এটা আর এটা একসাথে হয়েছে, এইভাবে নতুন নতুন কোষ দুই পাশে তৈরি হতে থাকে, এটাকে বলে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। এইটা তুমি দেখবা করডাটা পর্বের যত প্রাণী আছে, করডাটা, সমস্ত করডাটা পর্বের প্রাণীদের মধ্যে তুমি এরকম দ্বিপার্শ্বীয় ক্লিভেজ দেখতে পাবা। একাইনোডার্মাটাতেও পাবা। যে সমস্ত প্রাণী দ্বিপার্শ্বীয় প্রতিসম তাদের ক্ষেত্রে এটা পাওয়া যায়, করডাটা, একাইনোডার্মাটা, এই সমস্ত প্রাণীদের ক্ষেত্রে এরকম দ্বিপার্শ্বীয় ক্লিভেজ পাওয়া যায়। তাহলে ক্লিভেজের উপর ভিত্তি করে প্রাণীদেরকে তিনটা ভাগে ভাগ করা যাবে, অরিও ক্লিভেজ, সর্পিলাকার ক্লিভেজ আর দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। ক্লিভেজ অবশ্যই একটা শ্রেণীবিন্যাসের গুরুত্বপূর্ণ ভিত্তি। এবার আমরা আরেকটা বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। স্যার, স্যার কি স্যার ওই ক্লিভেজ সম্পর্কে একটা প্রশ্ন ছিল কও। স্যার। ওই যে ভেজিটাল পোলটা কি স্যার? এটা ক্লিভেজের মধ্যে পাইছি। ভেজিটাল পোল, হ্যাঁ হ্যাঁ, ভেজিটাল পোল, ভেজিটাল পোল পাইলে ভেজিটাল বলে স্যার লেখা হলো যে ক্লিভেজের সময় ডিমের যে প্রান্তে কুসুম থাকে তাকে ভেজিটাল পোল বলে। এটা ও কেমন আচ্ছা, সেটা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, ওইটা আবার হয় কি, এটা সব প্রাণীতে হয় না, মাছ জাতীয় কিছু প্রাণী আছে ওদের ক্ষেত্রে এটা হয়। এটা ধরো, কি ফ্যান বন্ধ করলো কেন? ওটা ক্লিভেজের ক্ষেত্রে আরেকটা টার্ম আছে, সেটাও ক্লিভেজের উপর ভিত্তি করে আরেকটা প্রকারভেদ করা যায়। সেটা হচ্ছে ক্লিভেজের উপর ভিত্তি করে আরেকটা প্রকারভেদ হচ্ছে এরকম, একটাকে বলা হয় হলোব্লাস্টিক ক্লিভেজ, আর একটাকে বলা হয় মেরোব্লাস্টিক ক্লিভেজ।
এটাও ক্লিভেজের উপর ভিত্তি করে ভাগ করা হয়। এটার ক্ষেত্রে তুমি ওই ভেজিটাল পোলটা জানতে পারবা। সেটা কি জানো? হলোব্লাস্টিকটা হচ্ছে, ধরো এটা একটা কোষ জাইগোট, তার মধ্যে এখন ক্লিভেজ হবে, নতুন কোষ তৈরি হবে। সেই নতুন কোষ যদি একসাথে জাইগোটের সব জায়গায় তৈরি হতে থাকে, তখন সেটা হচ্ছে হলোব্লাস্টিক। পুরো জাইগোটের ভেতরেই নতুন নতুন কোষ তৈরি হচ্ছে। আর কিছু প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় এরকম, যেটাকে মেরোব্লাস্টিক ক্লিভেজ বলে। জাইগোটের এক সাইডে কোষ তৈরি হতে থাকে নতুন নতুন, আর এক পাশে নতুন কোনো কোষ তৈরি হয় না, এবং এই পাশটা আস্তে আস্তে এরকমের থলির মতো বের হয়ে আসতে থাকে এবং পুষ্টি দ্রব্য সঞ্চয় করতে থাকে। এরকম এই কোষগুলো কিন্তু পিঠের দিকে এই জায়গায় নতুন কোষ তৈরি হলো, নতুন নতুন কোষ তৈরি হচ্ছে অনবরত, কিন্তু এই জায়গায় কিন্তু নতুন কোষ তৈরি হলো না। এই জায়গাটা আস্তে আস্তে অসংখ্য নিউক্লিয়াস যুক্ত একটা কুসুমে পরিণত হয়। কুসুম, এই ধরনের ক্লিভেজ যে ক্ষেত্রে হয়, যে সব জায়গায় কিন্তু নতুন কোষ তৈরি হচ্ছে না, জাইগোটের এক প্রান্তে নতুন কোষ তৈরি হচ্ছে, আরেক প্রান্তে হচ্ছে না, আরেক প্রান্তটা কুসুমে পরিণত হচ্ছে। যে প্রান্ত কুসুমে পরিণত হচ্ছে ওই প্রান্তটাকে বলা হচ্ছে ভেজিটাল পোল। বুঝাতে পারছি না পারি নাই? জি স্যার। জি স্যার। আর স্যার এটা ভ্রূণ আবার- স্তরের ভিতরে আর এটা আবার কি? হ্যাঁ, কুসুমটাকে কি বলা হয়? কুসুমটাকে বলা হয় ইয়ক। ইয়ক ওইটা আবার উপরের যে কোষগুলো বিভাজিত হতে থাকে ওদেরকে পুষ্টি সরবরাহ করতে থাকে। বুঝতে পারছো? আস্তে 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 এই কুসুমের এখানে পেটের যে ভেতরে একটা গহ্বর থাকে, মাছের ক্ষেত্রে এটা সাধারণত বেশি দেখা যায়। কুসুমের অঞ্চলটা আস্তে আস্তে ওই পেটের দিকটা তৈরি করে ফেলে, পেটের ভেতরে যে গহ্বর থাকে না ওইগুলো তৈরি করে। এখন এই ক্লিভেজের উপর ভিত্তি করে আবার এরকমের একটা প্রকারভেদ আছে, যেটাকে হলোব্লাস্টিক এবং মেরোব্লাস্টিক দুই রকম বলা হয়। এবং যখন এরকমের মেরোব্লাস্টিক ক্লিভেজ হয় তখনই ওরকমের ওই কুসুম জিনিসটা তৈরি হয়। আর কুসুম জিনিসটা যখন তৈরি হয় তখনই ওখানে ওই যে ভেজিটাল পোল ওই শব্দটা ব্যবহার করে। যে প্রান্তে কুসুম তৈরি হয় ওইটাকে বলা হয় ভেজিটাল পোল। ঠিক আছে, বুঝাতে পারছি? জি স্যার। স্যার ওই স্যার ওই ভ্রূণ স্তরের ভিতরে স্যার মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা এই তিনটে বিষয় আছে, এগুলো কি বুঝাবেন একটু? সেগুলা হচ্ছে কি, এগুলা আসবে আরো পরে। এই ফ্যান দাও, গরম লাগছে। সেটা হচ্ছে, ধরো এটা একটা জাইগোট। জাইগোট, এখন এই জাইগোটের হলোব্লাস্টিক যখন বিভাজন হয় তখন কি হয়, পুরোটা জাইগোটের মধ্যে অসংখ্য নতুন কোষ তৈরি হয়। এরকম কোষ তৈরি হয়। দ্বিতীয় আর তৃতীয় চতুর্থ এগুলো পার হয়ে যাওয়ার পরে তারপর তো নতুন নতুন কোষ বিভাজন হতেই থাকে। তারপরে আস্তে আস্তে সম্পূর্ণ জাইগোট অসংখ্য কোষ দিয়ে তৈরি একটা গোল বলের মতো পরিণত হয়। এটাকে বলা হয় মরুলা। এগুলোর জন্য আলাদা একটা সায়েন্স আছে, সেটাকে বলে এমব্রায়োলজি। এমব্রায়োলজি, তোমরা যখন এমব্রায়োলজি পড়বা তখন এগুলো আরো জানতে পারবা, যে কোন প্রাণীর ভ্রূণ কিভাবে তৈরি হয়, জাইগোট থেকে কিভাবে ভ্রূণ তৈরি হচ্ছে, ক্লিভেজের রকম ফের সেগুলো সব সেখানে আছে। প্রথম যখন একটা গোল বলের মতো তৈরি হয় তাকে বলা হয় মরুলা, এবং এই বলটার মধ্যে কোথাও কোনো ফাঁকা নাই, পুরোটাই কোষ দ্বারা ভরা, নিরেট। তারপরে আস্তে আস্তে যেটা হয়, মাঝখানে কিছু কোষ গলে যায়, গলে গিয়ে একটা ফাঁকা জায়গা তৈরি হয়, এবং এই দশাটাকে বলা হয় ব্লাস্টুলা। ব্লাস্টুলা, এই অবস্থায় কোষগুলো ওই দুইটা লেয়ারে ভাগ হয়ে যায়, কারো ক্ষেত্রে 2 লেয়ার, কারো ক্ষেত্রে 3 লেয়ার। এই ব্লাস্টুলা দশায় এই ভাগটা হয়, এবং ব্লাস্টুলা দশায় যখন কোষগুলো 2 লেয়ারে ভাগ হয়ে যায় বা 3 লেয়ারে ভাগ হয়ে যায়, তখন ওই 3টা লেয়ারকে একসাথে বলা হয়, বা 2টা লেয়ারকে একসাথে বলা হয় ব্লাস্টোমিয়ার। ব্লাস্টোমিয়ার। আর ভেতরে যে একটা ফাঁকা গহ্বর তৈরি হলো, সেই ফাঁকা গহ্বরটাকে বলা হয় ব্লাস্টোসিল। এই ব্লাস্টোমিয়ার 2 স্তর বিশিষ্ট হতে পারে, আবার 3 স্তর বিশিষ্ট হতে পারে। যে সমস্ত প্রাণী দ্বিস্তরী তাদের 2 স্তর বিশিষ্ট ব্লাস্টোমিয়ার থাকে, এন্ডোডার্ম আর এক্টোডার্ম। আর যারা 3 স্তর বিশিষ্ট প্রাণী তাদের 3 লেয়ার বিশিষ্ট ব্লাস্টোমিয়ার থাকে। আর এই দশাটাকে বলা হয় ব্লাস্টুলা। সবার প্রথম দশার নাম মরুলা,
তারপরের দশার নাম হচ্ছে ব্লাস্টুলা। তারপরে আস্তে আস্তে একটা ভ্রূণের আকৃতি তৈরি হতে থাকে, ভ্রূণটা লম্বাটে টাইপের হয়ে যায়, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ইনিশিয়েট করে, অর্গানাইজেশন বলে সেটাকে। তখন ওই ভেতরের গহ্বরটা এরকম লম্বা হয়ে যায়, আর কোষগুলো এরকম 2টা বা 3টা স্তরে বিভক্ত থাকে। এক একটা স্তরের কোষ দিয়ে এক এক রকমের অঙ্গ প্রত্যঙ্গ তৈরির সূচনা শুরু হয়ে যায়, যেটাকে অর্গানাইজেশন বলে। এই দশাটাকে বলা হয় গ্যাস্ট্রুলা। যখন ভেতরের গহ্বরটা লম্বা টাইপের হয়ে যায়, ওই ভেতরের গহ্বরটাকে তখন বলা হয় গ্যাস্ট্রোসিল। এইটাই আস্তে আস্তে সিলোমে পরিণত হয়। এই গ্যাস্ট্রোসিলটাই আস্তে আস্তে সিলোম হয়ে যায়, দেহের ভেতরে যে গহ্বর থাকে সেটা হয়ে যায়। আর বাইরের স্তরগুলো থেকে আস্তে আস্তে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ইনিশিয়েট করে, কোনোটা দিয়ে হাত, কোনোটা দিয়ে পা, কোনোটা দিয়ে চামড়া তৈরির জন্য, কোনোটা মাংস, কোনোটা হাড়, কোনোটা রক্ত, এই রকমের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন টিস্যুর ইনিশিয়েশন হয়। এই দশাটার নাম হচ্ছে গ্যাস্ট্রুলা। বুঝতে পারছো না পারো নাই? জি স্যার, বুঝতে পারছি। এইভাবে ধাপে ধাপে একটা ভ্রূণ থেকে নতুন একটা প্রাণী তৈরি করে। এই স্যার ছোট মরুলা আরেকটা প্রশ্ন ছিল কি? স্যার, ওই যে ইসের মধ্যে আর কি ক্লিভেজের মধ্যে আরো 2টা প্রকারভেদ দিচ্ছে স্যার। একটা এর মধ্যে যে ভ্রূণীয় কোষের ভবিষ্যৎ পরিস্ফুটনের ভিত্তিতে ক্লিভেজ 2 ধরনের, এইটা স্যার। হ্যাঁ বলো ওই কি বলছো? অনির্দিষ্ট ক্লিভেজ আর নির্দিষ্ট ক্লিভেজ স্যার, এইটা একটু হ্যাঁ, যদি একটু বলতেন। অনির্দিষ্ট ক্লিভেজ কাকে বলে আর নির্দিষ্ট ক্লিভেজ কাকে বলে সেদিন একটু বুঝাই দিতেন, এই সংজ্ঞা তো দেওয়াই আছে, বুঝিয়ে। সংজ্ঞা দেওয়া আছে কোথায়? আমার নোটে না বইতে? না স্যার, বইতে। হ্যাঁ বলো তাহলে, সংজ্ঞাটা বলো। স্যার, অনির্দিষ্ট ক্লিভেজের সংজ্ঞা দেওয়া হলো যে ভ্রূণীয় ক্লিভেজের প্রাথমিক ধাপে উৎপন্ন প্রতিটি কোষ এক একটি সম্পূর্ণ ভ্রূণ সৃষ্টির ক্ষমতা ধারণ করে, সে ধরনের ক্লিভেজকে অনির্দিষ্ট ক্লিভেজ বলে। হ্যাঁ, আর হলো নির্দিষ্ট ক্লিভেজে দেওয়া হলো যে ভ্রূণীয় পরিস্ফুটনে ক্লিভেজের প্রাথমিক ধাপেই উৎপন্ন প্রতিটি কোষের পরিস্ফুটনগত ভাগ্য নির্ধারিত হয়ে যায়, তাকে নির্দিষ্ট ক্লিভেজ বলে। আচ্ছা, কথাটার মানে হচ্ছে এই, ধরো তুমি এই যে জাইগোটা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, তারপরে আস্তে আস্তে তো এগুলো কিন্তু ক্লিভেজ। এই যে জাইগোট থেকে আস্তে আস্তে মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা হচ্ছে, এগুলো কিন্তু ক্লিভেজের একটা পার্ট। কথা বুঝতে পারছো? এখন যখন তোমার এই মরুলা হচ্ছে, তার মধ্যে তো শত শত কোষ আছে। ব্লাস্টুলা শত শত কোষ, নতুন নতুন কোষ কিন্তু অনবরত তৈরি হচ্ছে, আর এরকমের আকৃতি ধারণ করছে। এখন নির্দিষ্ট ক্লিভেজের ক্ষেত্রে ব্যাপারটা এরকম যে একদম স্পেসিফাই করা আছে, এই সমস্ত কোষ থেকে, এই স্থান থেকে একটা নতুন অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হবে। বিশেষ করে যারা উন্নত প্রাণীদের ক্ষেত্রে একদম স্পেসিফাই করা থাকে যে এই জায়গা থেকে একটা এই হাত তৈরি হবে, এখান থেকে পা তৈরি হবে, এই কোষগুলো দিয়ে আস্তে আস্তে স্কিন তৈরি হবে, এই কোষগুলো দিয়ে আস্তে আস্তে মাসেল তৈরি হবে, এই কোষগুলো দিয়ে ব্লাড তৈরি হবে, এই কোষগুলো দিয়ে তোমার কি বলা যায় লাং তৈরি হবে, লিভার তৈরি হবে, হার্ট তৈরি হবে। এইভাবে কিন্তু স্পেসিফাই করা থাকে যে এই কোষগুলো দিয়ে এই অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হবে। ওইভাবেই সে কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্টের দিকে যেতে থাকে। এইটা হচ্ছে স্পেসিফিক ক্লিভেজ। আস্তে আস্তে কোষের অঙ্গ প্রত্যঙ্গ গুলো ওইভাবে ইনিশিয়েট করতে থাকে। কিন্তু অনুন্নত কিছু প্রাণী আছে যাদের ক্ষেত্রে যখন ক্লিভেজ তৈরি হয়, যে সমস্ত প্রাণী যেমন স্পঞ্জ, ওই সমস্ত প্রাণীগুলোর ক্ষেত্রে ওরকম না। একেবারে ভ্রূণ অবস্থায় যখন প্রাথমিক অবস্থায় যে কোষগুলো তৈরি হতে থাকে, তার মধ্যে ওরকম স্পেসিফাই করা থাকে না যে এখান থেকে, কারণ ওদের ওরকম স্পেসিফিক কোনো কি বলা যায় হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এরকম তো নাই। এরকম তো অনেক প্রাণী আছে, হ্যাঁ, যেমন আমরা পড়বো এরপরে দেখা যাবে নিডারিয়া পর্ব বা পরিফেরা পর্ব, এমনকি করডাটার মধ্যেও এমন এমন প্রাণী আছে যাদের সুনির্দিষ্ট কোনো অঙ্গ প্রত্যঙ্গ খুঁজে পাওয়া যায় না। তাদের ক্ষেত্রে ওই ক্লিভেজটাকে বলা হয় নন স্পেসিফিক ক্লিভেজ। প্রথমে একটা বলের মতো বা পিণ্ডের মতো তৈরি হয়, তারপরে আস্তে আস্তে সেখানে অঙ্গ প্রত্যঙ্গ যদি তৈরির যতটুকু বিষয় থাকে ততটুকু তৈরি হয়। আদারওয়াইজ ওইখান থেকে একটা নতুন প্রাণী তৈরি হয়ে বের হয়ে আসতে থাকে। অর্থাৎ উন্নত প্রাণীদের ক্ষেত্রে ক্লিভেজটা হচ্ছে নির্দিষ্ট ক্লিভেজ। সেক্ষেত্রে যখন জাইগোটের ভেতরে নতুন নতুন কোষ তৈরি হতে থাকে, এমন ভাবেই কোষগুলো এক একটা জায়গায় অর্গানাইজ হতে থাকে, ওইখান থেকেই যেন পরবর্তীতে একটা অর্গান তৈরি করা সম্ভবপর হয়। বুঝতে পারছো? এই ধরনের ক্লিভেজ হচ্ছে স্পেসিফিক ক্লিভেজ, যেটা উন্নত প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়। অনুন্নত প্রাণীদের ক্ষেত্রে ক্লিভেজটা হচ্ছে নন স্পেসিফিক ক্লিভেজ। ভ্রূণ তৈরির আগেই যখন ক্লিভেজ তৈরি হয়, তখন কোষগুলো ইচ্ছা মতো তৈরি হতে থাকে, কারণ ওই প্রাণীটা তো এত উন্নত না, তার তো এরকম হাত পা
নখ, চোখ, আঙ্গুল, কি বলা যায়, হার্ট, লাং, লিভার, এগুলো তো নাই এরকম। সুতরাং একটা পুরোটা জুড়ে একসাথে একটা ভ্রূণ তৈরি হয়, আস্তে আস্তে সেটা একটা নির্দিষ্ট প্রাণীর শেপ তৈরি হয়ে একটা নতুন প্রাণী পরিণত হলেই চললো। সেই সমস্ত অনুন্নত প্রাণীদের যে ক্লিভেজ, এটাকে বলা হয় নন স্পেসিফিক ক্লিভেজ। তোমার ওই লাইনের মূল সানে নজুল হচ্ছে এরকম, বুঝাইতে পারছি কিনা? জি স্যার, বুঝছি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে আমরা ক্লিভেজ কিন্তু একটা ভাস্ট আইডিয়া, বললামই তো যে এই ক্লিভেজ, এমব্রায়ো ফরমেশন, এটার উপরে আলাদা আলাদা অসংখ্য বই আছে, অসংখ্য বই আছে, এবং এটা একটা ভাস্ট আইডিয়া। যে শাখাটার নামই হচ্ছে এমব্রায়োলজি, বাংলায় বলা হয় ভ্রূণতত্ত্ব। ভ্রূণতত্ত্ব, সেখানে বিভিন্ন প্রাণীর কিভাবে কোষ বিভাজন হচ্ছে, নতুন ভ্রূণ তৈরি হচ্ছে, নতুন অঙ্গ প্রত্যঙ্গের ইনিশিয়েশন হচ্ছে, সব সেখানে আছে। আমরা তো ইন্টারমিডিয়েটে অত কিছু বলতে পারবো না, কথা বলার সুযোগ নেই। আচ্ছা, এবার আসো আমরা এতক্ষণ ধরে শ্রেণীবিন্যাসের একটা ভিত্তি যার নাম ছিল ক্লিভেজ, সেটা নিয়ে কথা বললাম। এবার শ্রেণীবিন্যাসের আরেকটা ভিত্তি নিয়ে কথা বলি, ঠিক আছে? এটা হচ্ছে কি বলবো, সংগঠন মাত্রা। ইংরেজিতে তুমি বলতে পারো অর্গানাইজেশন লেভেল। সেটা আবার কি? সেটা হচ্ছে তোমার এই যে প্রাণীদের 9টা পর্ব বা ফাইলাম নিয়ে কথা বলেছি, এই প্রাণীদেরকে, এরা তো বহুকোষী, এরা তো মেটাজোয়া, এদেরকে আবার তাদের কোষগুলো কিভাবে কাজ করে, তাদের দেহটা কিভাবে তৈরি হয়েছে, তার উপর ভিত্তি করে বিভিন্ন লেভেলিং করা যায়, গ্রেডিং করা যায়। কিরকম? সবার প্রথম যে পরিফেরা পর্ব তুমি পড়বা, দেখবা এই পরিফেরা পর্বের প্রাণীরা বহুকোষী, ঠিক আছে, কিন্তু এদের ক্ষেত্রে কোনো টিস্যু পাওয়া যায় না, কলা পাওয়া যায় না। টিস্যু কাকে বলে? অনেকগুলো কোষ যখন একইভাবে উৎপন্ন হয়, তাদের গঠন একই রকম হয়, তাদের কাজও একই রকম হয়, তখন সেই কোষ সমষ্টিকে বলা হয় টিস্যু। পরিফেরাতে তুমি দেখবা যে অনেকগুলো কোষ দিয়ে তাদের দেহ তৈরি, ঠিক আছে, কিন্তু কোষগুলো সবাই পার্সোনালি কাজ করে, ইন্ডিভিজুয়ালি কাজ করে, গ্রুপ ওয়াইজ কাজ করে না। তাহলে কোষগুলো যদি গ্রুপ ওয়াইজ কাজ না করে, তাহলে তো তাকে টিস্যু বলা যাবে না। এই জন্য পরিফেরা পর্বে প্রাণীদেরকে বলা হয় কোষ মাত্রার প্রাণী, একেবারে সবার প্রথম দিকের প্রাণী, কোষ মাত্রার। টিস্যু বা অনেকগুলো টিস্যু নিয়ে যে অর্গান বা অঙ্গ তৈরি হয়, অনেকগুলো অঙ্গ নিয়ে যে সিস্টেম বা তন্ত্র হয়, সেই জিনিসটা ওদের জন্য অ্যাপ্লিকেবল না, ওই টার্মটা ওদের জন্য বলা যায় না, কারণ ওদের কোষগুলো সবাই সেপারেট বা ইন্ডিভিজুয়ালি কাজ করে। এই জন্য পরিফেরা হচ্ছে কোষ মাত্রার প্রাণী। তারপর যখন তুমি নিডারিয়া পড়বা, নিডারিয়াতে তুমি দেখবা যে অনেকগুলো কোষ একত্রিত হয়ে এবার গ্রুপে গ্রুপে কাজ করতেছে। তাহলে যখনই গ্রুপ তৈরি হয়ে যাবে, সেল গ্রুপ, তখনই সেটা টিস্যু। তাহলে নিডারিয়াকে বলা হবে টিস্যু মাত্রার প্রাণী বা কলা মাত্রার প্রাণী। তারপরে নিডারিয়ার পরে যখন প্লাটিহেলমিনথেসে তুমি যাবা, সেখানে দেখবা অনেকগুলো টিস্যু একত্রিত হয়ে ছোট ছোট অর্গান তৈরি করছে, ছোট ছোট অঙ্গ তৈরি করছে। এই জন্য প্লাটিহেলমিনথেসকে বলা হয় অঙ্গ মাত্রার প্রাণী, অর্গান লেভেলের প্রাণী। কিন্তু এখানে কিন্তু প্লাটিহেলমিনথেসের মধ্যে তুমি তন্ত্র খুঁজে পাবে না, সিস্টেম পাবে না। সিস্টেম কাকে বলে? অনেকগুলো অঙ্গ যখন একসাথে একই রকমের কাজ করে, যেমন আমাদের পরিপাক তন্ত্র, সবাই মিলে মুখ, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, আমাদের রেকটাম, সবাই মিলে একসাথে একই রকমের কাজ করে, এটা একটা তন্ত্র, পরিপাক তন্ত্র। আমাদের রেচন তন্ত্র, আমাদের কিডনি, মূত্রনালী, মূত্রথলি, মূত্রাশয়, এগুলো নিয়ে হচ্ছে আমাদের রেচন তন্ত্র। আবার আমাদের এরকমের জনন তন্ত্র আছে, স্নায়ু তন্ত্র আছে, অনেক তন্ত্র আমাদের আছে, অনেকগুলো অর্গান নিয়ে তৈরি হয় একটা তন্ত্র বা সিস্টেম। তুমি পরিফেরা হচ্ছে কোষ মাত্রার প্রাণী, সবার প্রথম যেটা। নিডারিয়া হচ্ছে কলা মাত্রার প্রাণী, প্লাটিহেলমিনথেস হচ্ছে অঙ্গ মাত্রার প্রাণী, নেমাটোডা হচ্ছে তন্ত্র মাত্রার প্রাণী। এইভাবে একটা প্রাণী, তার অর্গানাইজেশন লেভেলটা কিরকম, তার উপর ভিত্তি করেও প্রাণীদেরকে বিভিন্ন ক্যাটাগরাইজ করা হয়, কোষ মাত্রার, কলা মাত্রার, অঙ্গ মাত্রার, তন্ত্র মাত্রার। পরিফেরাতে তুমি কোষ পাবে, কলা, অঙ্গ, তন্ত্র পাবে না। নিডারিয়াতে কোষ পাবে, কলা পাবে, কিন্তু অঙ্গ, তন্ত্র পাবে না। প্লাটিহেলমিনথেসের মধ্যে কোষ, কলা, অঙ্গ পাবে, তন্ত্র পাবে না। নেমাটোডার মধ্যে কোষ, কলা, অঙ্গ, তন্ত্র সবই পাওয়া যায়। এই নেমাটোডা হচ্ছে তন্ত্র মাত্রার প্রাণী, এরপরে বাকি সবই তন্ত্র মাত্রা, সবই উন্নত। এইভাবে
তার সংগঠনের লেভেলটা কোন পর্যায়ে তার উপরে ভিত্তি করে প্রাণীদেরকে ক্যাটাগরাইজ করা যায়। এইমাত্রই বলে আসলাম কোষ মাত্রার, তারপরে কলা মাত্রার, অঙ্গ মাত্রার, তন্ত্র মাত্রা। পরিফেরা হচ্ছে কোষ মাত্রা, নিডারিয়া কলা মাত্রা, প্লাটিহেলমিনথেস অঙ্গ মাত্রা, নেমাটোডা থেকে শুরু করে সবগুলোই হচ্ছে তন্ত্র মাত্রা। বোঝা গেল না যায় নাই? জি স্যার Yes, বুঝতে sir, পারছি। বুঝে গেছি। ঠিক আছে। এবার আমরা শ্রেণীবিন্যাসের আরেকটা ভিত্তি নিয়ে কথা বলবো, এটাকে বলা হয় সিলোম। সিলোম ইংরেজিতে বানানটা এরকম। সিলোমের বাংলা হচ্ছে দেহ গহ্বর। প্রাণীদের মধ্যে অনেক সময় বড় বড় ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় সিলোম। কি সিলোমের ওই বানানের লাস্টে ইটা তো নাই। সিলোমের শেষে এই বাংলায় ইট নাই, না স্যার, ই নাই স্যার। দেখছো ঠিক মতো? হ্যাঁ স্যার, দেখছি। এটা হবে না। হ্যাঁ ভালো করে দেখছো তো? জি স্যার। জি স্যার এই নেই। আচ্ছা ঠিক আছে। সিলোম শব্দের অর্থ হচ্ছে কি? দেহ গহ্বর। আমাদের দেহের মধ্যে তো সিলোম আছে। আমাদের সিলোমটা কোথায়? এই আমাদের দেহ। তাহলে আমাদের দেহের মধ্যে এখানে একটা বড় ফাঁকা জায়গা আছে, মাঝখানে একটা পর্দা আছে ডায়াফ্রাম, তার উপরে একটা ফাঁকা জায়গা, এখানে আছে ফুসফুস, মাঝখানে আছে হৃৎপিণ্ড, নিচে একটা ফাঁকা জায়গা যেখানে আছে আমাদের পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র ইত্যাদি ইত্যাদি। এই দুইটাই হচ্ছে আমাদের সিলোম। ঠিক আছে, এটাই হচ্ছে সিলোম। তাহলে সিলোম হচ্ছে দেহের ভেতরকার গহ্বর বা দেহ গহ্বর। ঠিক আছে, কিন্তু একটা কথা আছে, কিছু কিছু প্রাণী আছে যাদের দেহের মধ্যে সিলোম বলতে টোটালি কিছু নাই। যেমন তোমার ফিতা কৃমি আছে, চ্যাপ্টা কৃমি আছে, ওদের দেহটাকে যদি তুমি কাটো, এটা হচ্ছে ওদের দেহের আবরণ। এই জায়গাটা হচ্ছে ওদের খাদ্য চলাচল করে, পৌষ্টিক নল, কিন্তু এর মাঝে আর কোনো ফাঁকা জায়গা নেই। এই পৌষ্টিক নল যেটা পরিপাক তন্ত্র বা পাকস্থলী বা ক্ষুদ্রান্ত্রের মধ্যে যেটা জায়গা, ওটাকে কিন্তু সিলোম বলা যাবে না। সিলোম হচ্ছে দেহের আবরণ আর পৌষ্টিক নল, তার মাঝখানে একটা গ্যাপ থাকতে হবে। যেমন এইটা দেখো, প্রাণীটা যদি এরকম হয়, আমার এমন পেটের মধ্যে মোড়াইতেছে, রোজা রাখলে এই একটা অসুবিধা। এবার দেখো, এটা হচ্ছে দেহের আবরণ, এখানে চামড়া থাকতে পারে, সামান্য কিছু মাংস থাকতে পারে, হাড্ডিগুড্ডি থাকতে পারে। এই হচ্ছে মনে করো আমরা খাবার যেটার মধ্যে হজম করি, সেই জায়গাটা পাকস্থলী বা ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, এই পরিপাক তন্ত্র। এই জায়গাটা তাহলে কি ফাঁকা না? জি স্যার। জি স্যার। তাহলে এইটা হবে সিলোম। দেহের আবরণ আর পরিপাক তন্ত্রের মাঝখানে গ্যাপটার নাম হচ্ছে সিলোম। কিন্তু একটা কথা আছে, সিলোমের মধ্যে আবার যে সিলোমটা, ধরো এটা একটা প্রাণী, আড়াআড়ি ভাবে কাটলাম, হ্যাঁ, এটা তার পরিপাক তন্ত্র, এটা তার দেহের আবরণ, তাহলে এটা কি সিলোম? ঠিক আছে, জি স্যার। কিন্তু কথা আছে, সিলোম হলেই হবে না। যদি আসল সিলোম হতে হয় তাহলে তার ভেতর পাশে একটা পাতলা পর্দা দ্বারা ঘেরা থাকতে হবে। এই পাতলা পর্দাটাকে বলা হয় পেরিটোনিয়াম। কি বলে? পেরিটোনিয়াম। যদি কোনো সিলোম পেরিটোনিয়াম দ্বারা ঘেরা না থাকে তাহলে তাকে অপ্রকৃত সিলোম বলে। যেমন এটা অপ্রকৃত সিলোম, কারণ কি? পেরিটোনিয়াম দ্বারা ঘেরা না। আর যদি কোনো সিলোম পেরিটোনিয়াম দ্বারা বেষ্টিত থাকে তাহলে তাকে বলে প্রকৃত সিলোম। বোঝা গেল না যায় নাই? জি স্যার বুঝতে পারছি। Yes, sir. এই যে তোমার প্লাটিহেলমিনথেস, এরা হচ্ছে
অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণী, ইংরেজিতে বলে অ্যাসিলোমেট। অ্যাসিলোমেট। আর নেমাটোডা যারা আছে, নেমাটোডা পর্বের যে সমস্ত প্রাণী আছে, ওরা হচ্ছে অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণী, ইংরেজিতে বলে সিউডোসিলোমেট। নেমাটোডার পরে যারা আছে, মোলাস্কা, এনিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা, যারাই আছে না কেন, সবাই হচ্ছে প্রকৃত সিলোমযুক্ত প্রাণী। তাহলে সিলোমের উপর ভিত্তি করে প্রাণীদেরকে তিনটা ভাগে ভাগ করা যায়: সিলোমবিহীন, অপ্রকৃত সিলোমযুক্ত আর প্রকৃত সিলোমযুক্ত। বোঝা গেল না যায় নাই? জি স্যার অপ্রকৃত সিলোমটা বলতে দেখেন। অপ্রকৃত মানে হচ্ছে যে সিলোমের পেরিটোনিয়াম থাকে না, সিলোমের চারপাশে যদি পেরিটোনিয়াম না থাকে তাহলে অপ্রকৃত সিলোম। ওকে স্যার। ঠিক আছে, এবার আমরা শ্রেণীবিন্যাসের আরেকটা বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। এটাকে বলা হয় প্রতিসাম্য। প্রতিসাম্য ইংরেজিতে বলা হয় সিমেট্রি। সিমেট্রিটা কি? সিমেট্রি হচ্ছে একটা প্রাণীকে তুমি সমান কতগুলো ভাগে ভাগ করতে পারবা, সেটা হচ্ছে তার প্রতিসাম্য। একটা প্রাণীকে অনেক সময় অনেকগুলো ভাগেও ভাগ করা যেতে পারে সমান, আবার একটা ভাগেও ভাগ করা না যেতে পারে। কি বলেছি বুঝতে পারছো? একটা প্রাণীকে সমান, প্রতিটি অংশ সমান, প্রতিসাম্য কথাটার ব্যাস বাক্যটা এরকম। তাহলে এর উপর ভিত্তি করে কি রকম হতে পারে? কিছু প্রাণী আছে অপ্রতিসম। অপ্রতিসম তারে আল্লাহ বানাইছেই এমন ভাবে তারে কাটলেও দুইটা সমান অংশ পাওয়া যাবে না। যেমন এরকম একটা প্রাণী, এলোমেলো, এবড়ো থেবড়ো, স্পঞ্জ এটার নাম। এটারে তুমি কিভাবে কাটবা? কোন জায়গা থেকে কাটবা? কাটলে সমান দুইটা টুকরা হবে? না স্যার। হবে না। এরপর এই যে শামুক আছে, কিছু শামুক, ওর পেছনটা তো এরকম পেঁচানো থাকে। পেঁচানো থাকার কারণে পেছনটা এরকমের ককলিয়ার মতো পেঁচানো থাকে। এই প্রাণীদেরকে এরকম একাধিক সমান খণ্ডে ভাগ করা যায় না। যাদেরকে এরকম একাধিক সমান খণ্ডে ভাগ করা যায় না তাদেরকে বলে অপ্রতিসম। ঠিক আছে, কিছু প্রাণী আছে একদম গোল বলের মতো, ওদেরকে বলা হয় গোলীয় প্রতিসম। গোলীয় প্রতিসম, এটাকে অনেক সময় বহু প্রতিসম বলে। এরকম গোল গোল একদম বলের মতো। মাঝে মধ্যে দেখে না বিয়ার গ্রিলসের সাগরের মধ্যে পানির নিচে এরকম বসে রয়েছে, উঠে আবার খায় কাটা কাটা, দেখো নাই মাঝে মধ্যে? এরকম কালো রঙের, এরকম আরো আছে, এটার নাম রেডিওলারিয়া। এরকম অনেক প্রাণী আছে যারা একদম গোল, বলের মতো গোল। তাহলে তাদের একটা যদি তুমি সেন্ট্রাল পয়েন্ট ধরো, সেখান থেকে যদি কাটো চারদিকে অনেকগুলো সমান টুকরো হবে, হবে না? জি স্যার। সেই জন্য এদেরকে বলা হয় সার্কুলার সিমেট্রি। সার্কুলার সিমেট্রি মানে হচ্ছে গোলীয় প্রতিসম। আবার আসো, কিছু প্রাণী আছে এরকম গোল কিন্তু বেলনের মতো গোল, বেলনের মতো, পাইপের মতো গোল, ওদের বলে অরীয় প্রতিসম। অনেক প্রাণী আছে এরকম, যেমন মনে করো সমুদ্রে এক ধরনের প্রাণী আছে এরকম লম্বা লম্বা, শশার মতো, বাংলায় বলে সমুদ্র শশা, কিন্তু ওদের বৈজ্ঞানিক নাম হচ্ছে, এটা কিন্তু গোল, একদম গোল, কুকুমারিয়া প্লাঞ্চি, বাংলায় বলে সমুদ্র শশা, শশার মতো। এখন এই প্রাণীটা কিরকম? এই প্রাণীটাকে বলা হয় অরীয় প্রতিসম। তারপর যেমন মনে করো হাইড্রা, এরকম বেলনের মতো। হাইড্রা নিয়ে তোমাদের আছে চ্যাপ্টার। এই প্রাণীগুলো হচ্ছে অরীয় প্রতিসম, যাদের দেহটা বেলনের মতো
গোল হবে, তাদেরকে আমরা বলবো অরীয় প্রতিসম। আবার কিছু প্রাণী আছে এমন, দেখো ওদের বলে দ্বিঅরীয় প্রতিসম। অরীয় প্রতিসমের ইংরেজি হচ্ছে রেডিয়াল সিমেট্রি, আর দ্বিঅরীয় প্রতিসম ইংরেজি হচ্ছে বাইরেডিয়াল সিমেট্রি। সেটা কি? প্রাণীটা বেলনের মতো, ঠিক আছে মানলাম, পাইপের মতো বা বেলনের মতো, ফর এক্সাম্পল এরকম, কিন্তু এই প্রাণীটার দেহে আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গ এমন ভাবে দিয়ে রাখছে, অঙ্গ প্রত্যঙ্গের সংখ্যা হবে জোড় সংখ্যা। আবার অঙ্গ প্রত্যঙ্গ দেহের মধ্যে এমন জায়গায় আছে বসানো, যদি এই প্রাণীটাকে তুমি লম্বা ভাবে কাটো তাহলে এপাশ ওপাশ দুইটা সমান টুকরা হবে, যদি আড়াআড়ি ভাবে কাটো তাহলে উপরের অংশ আর নিচের অংশ সমান হবে, একই রকম হবে দেখতে। একই সাথে যদি লম্বালম্বি এবং আড়াআড়ি দুই ভাবেই কাটো তাহলে চারটা সমান টুকরা হবে। বুঝাতে পারছি না পারিনি? জি স্যার বুঝছি। এরকম কিছু প্রাণী আছে, যেমন মনে করো হেলিওজোয়া। আবারও বোঝো এটা, প্রথম কথা সে অরীয় হতে হবে, বেলনের মতো গোল হইতে হবে, তা নাহলে অরীয় হবে না। তারপরে কথা, তার দেহে অঙ্গ প্রত্যঙ্গের সংখ্যা এবং অবস্থান এমন হবে, তাদেরকে লম্বালম্বি ভাবে কাটলেও দুইটা সমান অংশ পাবো, আড়াআড়ি ভাবে কাটলেও দুইটা সমান অংশ পাবো, অথবা একই সাথে যদি লম্বালম্বি এবং আড়াআড়ি দুই ভাবেই কাটি তাহলে চারটা সমান অংশ পাবো। কথা বোঝা গেল না যায় নাই? জি স্যার, বুঝতে পারছি। এরা হচ্ছে দ্বিঅরীয় প্রতিসম। এবার আরেকটা আছে দেখো, এটাকে বলা হয় দ্বিপার্শ্বীয় প্রতিসম। দ্বিপার্শ্বীয় প্রতিসমটা কি? এটাকে বলা হয় বাইল্যাটারাল সিমেট্রি। আচ্ছা ধরো একটা জোক অথবা একটা কেঁচো, তোমার কাছে কি মনে হয় প্রতিসাম্যের দৃষ্টিতে সে কেমন? যেহেতু বেলনের মতো, অথবা একটা সাপ, মনে করো একটা সাপ, তাহলে প্রতিসাম্যের দৃষ্টিতে তাকে তোমার কোন ক্যাটাগরিতে আনতে ইচ্ছে করে বলো? সাপের দেহটা কিরকম? অনেকটা বেলনের মতো না? জি স্যার। তা তোমার তোমার মনে চায় এটা কোনটার মধ্যে আনতে? অরীয় না দ্বিঅরীয়? স্যার দ্বিঅরীয়। না তাও না, দ্বিপার্শ্বীয়। কারণ কি, যখনই কোনো একটা প্রাণীর দেহ গোল না চ্যাপ্টা ওটা পড়ে, তার যদি দুইটা তল থাকে, একটা পৃষ্ঠতল আর একটা অঙ্কীয় তল। পৃষ্ঠতল মানে পিঠের দিক, আর অঙ্কীয় তল মানে হচ্ছে পেটের দিক। যখনই কোনো প্রাণীর দেহে এরকমের দুইটা তল আলাদাভাবে চেনা যাবে, পৃষ্ঠতল এবং অঙ্কীয় তল, তখনই সেই প্রাণীটাকে বলতে হবে দ্বিপার্শ্বীয় প্রতিসম। যোগ বলো, কেঁচো বলো, সাপ বলো, ব্যাঙ বলো, মানুষ বলো, ইঁদুর বলো, বান্দর বলো, সব কিন্তু বুক আর পিঠ আলাদা চেনা যায়। এবং আরেকটা বৈশিষ্ট্য আছে, তাদের দেহে অঙ্গ প্রত্যঙ্গ থাকবে এমন ভাবে, তাদেরকে যদি লম্বালম্বি ভাবে কাটো তাহলে দুইটা সমান অংশ পাওয়া যাবে, আড়াআড়ি ভাবে কাটলে আর পাওয়া যাবে না। লম্বালম্বি ভাবে, ধরো এটা একটা মানুষ, তুমি লম্বা ভাবে কাটো, এক পাশে একটা কান, এই পাশে আরেকটা কান, এই পাশে একটা চোখ, এই পাশে একটা চোখ, তাই না? একদম নাকের উপর দিয়ে কাটবা। তারপরে হাত এপাশে একটা, এপাশে একটা, পা এপাশে একটা, এপাশে একটা, এইভাবে লম্বালম্বি ভাবে কাটলে দুইটা সমান অংশ পাওয়া যাবে। আর পিঠের দিক এবং পেটের দিক আলাদাভাবে চেনা যাবে। এই ক্যারেক্টার যার মধ্যে থাকবে সে হবে দ্বিপার্শ্বীয় প্রতিসম। বুঝতে পারছো না পারো নাই? জি জি স্যার। স্যার, বুঝতে পারছি। সমস্ত পোকা মাকড় মানুষ ইত্যাদি ইত্যাদি এরা সব এটার মধ্যে পড়বে। আজকে এটুকুই, বিকালবেলা আবার কথা হবে, সবাই ভালো স্যার, থাকো। হ্যাঁ স্যার অরীয় প্রতিসমের ওই উদাহরণটা কি দিয়েছিলেন স্যার? লেখার পরে কোনটা? দেখা অরীয় প্রতিসম। অরীয় জি স্যার। নোটের মধ্যে আছে, নোট দেখ, এটা কুকুমারিয়া প্লান্সি, অনেক আছে, কয়টা দেবো? হাইড্রা দিছি, স্যার নোটে হাইড্রাও আছে, তো হয় স্যার, নোটে আছে, হাইড্রা নোটে আছে। জেলিফিশ। স্যার স্যার সিলোমের ওই জায়গায় দুইটা কোশ্চেন ছিল স্যার। কও তাড়াতাড়ি কও, ভালো লাগতেছে না, তাড়াতাড়ি কও। স্যার সাইজোসিলাস সিলোম আর এন্টারসিলাস সিলোম, এই দুইটা স্যার।
সেটা কি বইতে না নোটে? স্যার বইতে। হইতে স্যার। বই হইতে হইলে পড়ে পড়ে দাও, পড়ো দেখি, লাইনটা পড়ো দেখি কি বলছে। আমার কাছে যে বই আছে সেখানে তো পাই না, কোথায় আজমলের বইতে আছে? হ্যাঁ জি স্যার। স্যার। আচ্ছা বলো তাহলে। ভ্রূণীয় নিরেট মেসোডার্মাল টিস্যুর ভিতরে বিভাজন সৃষ্ট ফাটল থেকে যে সিলম সৃষ্টি হয় তাকে সাইজোসিলাস সিলম বা সাইজোসিল বলে। হ্যাঁ আর এন্টারোসিলাস সিলম হচ্ছে ভ্রূণীয় আর্কেটরনের প্রাচীরে সৃষ্ট মেসোডার্মাল থলি থেকে যেসব সিলম উৎপত্তি লাভ করে তাদের এন্টারোসিলাস সিলম বলে। বোঝা গেল তো। প্রথমটা তো আবার বললেই আমি বুঝতে পারছি। প্রথমটা আরেকবার বলো তো। ধরো এটা একটা, হ্যাঁ আরেকবার বলো তাহলে আমি বলে দিতে পারছি। হ্যাঁ আবার বলো তো লাইনটা। হ্যাঁ প্রথমটা। ভ্রূণীয় নিরেট মেসোডার্মাল টিস্যুর ভিতরে লাইনে থাকো, এখানে থাকো। এটা একটা ভ্রূণ, এটা একটোডার্ম, এটা মেসোডার্ম, আর এটা এন্ডোডার্ম। এটা একটো, এটা মেসো, এটা এন্ডো। হ্যাঁ এখন বলো, তারপর লাইনটা বলো। মেসোডার্মের, হ্যাঁ বিভাজন সৃষ্ট ফাটল থেকে হ্যাঁ যে এই যে সিলম এখন সৃষ্টি এই হয়। মেসোডার্ম, ঠিক আছে এখন থামো। এই মেসোডার্মের কোষগুলো যখন বিভাজিত হতে থাকবে, হবে তো, সমস্ত কোষগুলোই তো বিভাজন হতে হবে, না হলে তো আর ভ্রূণ তৈরি হবে জি না। স্যার। এই মেসোডার্মের কোষগুলো যখন বিভাজিত হতে থাকবে, তখন এখানে যদি একটা ফাটল তৈরি হয়, কোনো জায়গার কোষগুলো যদি গলে গিয়ে একটা ফাটল তৈরি হয়, সেখানে যদি একটা সিলম তৈরি হয়, তাহলে সেটার নাম হচ্ছে এই 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 যে নামটা বললা সেটা। সাইজোসিলাস। হ্যাঁ সাইজোসিলাস। কথা তো ওখানে পরিষ্কার বলেই দিচ্ছে। আর পরেরটা কি বলছে? স্যার এন্টারোসিলাস। হ্যাঁ বলো। ভ্রূণীয় আর্কেটরনের প্রাচীরে হ্যাঁ সৃষ্ট মেসোডার্মাল থলি থেকে হ্যাঁ যেসব সিলম উৎপত্তি লাভ করে। হ্যাঁ আচ্ছা সেটা আবার কি বলি। এটা আর্কেন্টেরন যেটা বলছে না, আর্কেন্টেরন সিলমটা কি? এটা হচ্ছে তোমার ওই যে নিডারিয়া পর্বের প্রাণীদের দেখা যায়, যে সমস্ত প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়, এই ধরো ভ্রূণ, ঠিক আছে, ভ্রূণের এটা হচ্ছে একটোডার্ম, এটা মেসোডার্ম, এটা এন্ডোডার্ম। আচ্ছা এই ভেতরে যে গহ্বরটা তৈরি হয়, যদি কি বলা যায়, কিছু প্রাণীদের ক্ষেত্রে এই গহ্বরটাকে আমরা বলেছি তো ব্লাস্টোসিল। অনেক প্রাণীদের ক্ষেত্রে এটাকে ব্লাস্টোসিল বলা হয় না, বলা হয় আর্কেন্টেরন। বিশেষ করে যে সমস্ত প্রাণীরা ডিপ্লোব্লাস্টিক, তাদের ক্ষেত্রে এই ভ্রূণ অবস্থায় যে গহ্বরটা তৈরি হয় ওটাকে আর্কেন্টেরন বলে, পরবর্তীতে যেটা সিলেন্টেরনে রূপান্তরিত হয়। এবং এই সমস্ত প্রাণীদের ক্ষেত্রে যে গহ্বরটা তৈরি হয়, সেই গহ্বরটার হচ্ছে এই নাম, এইমাত্র যেটা বললাম। অর্থাৎ জি স্যার। মেসোডার্মের আমার কথা হচ্ছে এরকম, মেসোডার্মের ভেতরে ফাটল তৈরি হয়ে যে সিলম তৈরি হয় সেটা হচ্ছে প্রথমটা। আর এখানে এন্ডোডার্মের ভেতরে ফাটল তৈরি হয়ে এন্ডোডার্ম সংলগ্ন অঞ্চল থেকে যে সিলমটা তৈরি হয় সেটা হচ্ছে দ্বিতীয়টা। কথা স্যার পরিষ্কার? স্যার আমি একটা ছোট্ট একটা কথা বলছি স্যার। হ্যাঁ স্যার বলো। এখানে স্যার হলো যে আমরা যে দ্বিতীয়টা যেটা নিচ্ছি স্যার, ওই যে এন্টেরোসিলাস ছিলাম, ঠিক আছে স্যার, এটা হ্যাঁ, যদি হলো আর্কেন্টেরনটা যদি হয় হলো ডিপ্লোব্লাস্টিকের ক্ষেত্রে, তাহলে এটা তো স্যার কর্ডাটার ক্ষেত্রে যাবে না স্যার, কিন্তু হলো ওই মানুষের ক্ষেত্রে তো এটা হয় স্যার। এই জন্য এখানে দেওয়া হলো উদাহরণের মধ্যে একানোডার্মাটাও আছে, কর্ডাটাও আছে। আমার কথা হলো এটা তাহলে হচ্ছে- ওখানে ওরা পরিষ্কার করে জিনিসটা লিখতে পারে না, পরিষ্কার করে আমি একদম সামারাইজ করে দেই। এইটা মনে রাখলেই তোমার আর কোনো কনফ্লিক্ট করবে না। প্রথমটার নাম বলো তো, প্রথমটার নাম বলো। সাইজোসিলাস ছিলাম। স্যার বানান বলো, সাইজোসিল। বানান বলো। SCHI এরকম, জেড ও SCHI জেডো COE COE LOUS। LOUS, সাইজোসিলাস সিলম। হুম। আচ্ছা আর পরেরটার নাম বলো। স্যার ENTRO ইন্টারোসিলাস ছিলাম আর কি। এই সিলাস। এন্টেরোসিলাস জি স্যার। সিলম, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, এখন আমি জি। ক্লিয়ার করে দেই, অত প্যাচের মধ্যে যাব না। মেসোডার্ম অঞ্চলে উদ্ভূত। মেসোডার্ম চেনো না চেনো না? জি স্যার। এখানে লেখো এন্ডোডার্ম অঞ্চলে উদ্ভূত, শেষ। ভিতরে ওই যে আধ্যাত্মিক কথাবার্তা লেখছো বাদ সব। এখন বুঝছো না বোঝো নাই? জি স্যার বুঝছি স্যার। যদি মেসোডার্ম অঞ্চলে সিলম উদ্ভূত হয় তাহলে তার নাম হবে সাইজোসিলাস সিলম।
আর যদি এন্ডোডার্ম অঞ্চলে, মেসোডার্মের নিচের যে লেয়ার, এন্ডোডার্ম অঞ্চলে যে সিলম উৎপন্ন হয় তার নাম হচ্ছে এন্টেরোসিলাস সিলম। কথা শেষ। ওইখানে যে আধ্যাত্মিক কথাবার্তা লেখছে এর শানে নুজুল হচ্ছে এটাই। জি স্যার, বুঝছি স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।